তুমি দরজা লক করলে কেন? আমাকে এক্ষুনি বের হতে দাও। কেন? নিজের বউয়ের সাথে এক ঘরে থাকার জন্য কি আমাকে কারো পারমিশন নিতে হবে? বউ? আমি তোমার বউ না। দাদি অসুস্থ ছিল বলে শুধু নাটক করেছি। তুমি খুব ভালো করে জানো আমি তোমাকে সহ্য করতে পারি না। সরো আমার সামনে থেকে। সহ্য করতে না পারলেও এখন এটাই সত্যি যে তুমি আমার বিবাহিতা স্ত্রী। আর এই ঘর থেকে বের হওয়ার চিন্তা মাথা থেকে ঝেড়ে ফেলো। জোয়া ভয়ে 2 কদম পিছিয়ে গেল। রায়ানের চোখে দৃষ্টি আজ অন্যরকম। সারা জীবন যে রাগী চাচাতো ভাইকে দেখে সে অভ্যস্ত, আজকের রায়ান যেন তার চেয়ে সম্পূর্ণ আলাদা। পরনে কালো শার্ট, হাতা দুটো কোমর পর্যন্ত ফোলানো। রায়ান ধীর পায়ে জোয়ার দিকে এগিয়ে আসতে শুরু করলো। জোয়া পেছাতে পেছাতে একসময় দেয়ালের সাথে পিঠ ঠেকিয়ে ফেলল। রায়ান তার 2 হাত জোয়ার মাথার 2 পাশে দেয়ালে রেখে তাকে বন্দি করে ফেলল। জোয়ার নিঃশ্বাস আটকে আসার উপক্রম। রায়ানের শরীরে কড়া পারফিউম আর পুরুষালী ঘ্রাণে জোয়ার মাথা কাজ করা বন্ধ করে দিচ্ছে। রায়ান ভাইয়া, তুমি কিন্তু একদম কাছে আসবে না। আমি চিৎকার দিব বলে দিলাম। ভাইয়া? বাসর রাতে নিজের স্বামীকে কেউ ভাইয়া ডাকে পিচ্ছি? আর চিৎকার দিলে দাও সবাই জানুক আমার বউ আমার কতটা কাছাকাছি আছে। অসভ্য একটা লোক। তুমি দাদির ইমোশনাল ব্ল্যাকমেইলে পড়ে আমাকে বিয়ে করেছো আমি জানি, কিন্তু তাই বলে তুমি আমার সাথে কোনো জোর জবরদস্তি করতে পারো না। আমাকে ছাড়ো। আমি রায়ান চৌধুরী জীবনেও কারো কথায় কোনো কাজ করি না, সেটা যদি দাদিও হয়। আর জোর আমার কি খুব ঠেকা পড়েছে তোমার মতো একটা পিচ্চি মেয়ের সাথে জোর করার? পিচ্চি বলবে না একদম। আমার 18 বছর পূর্ণ হয়েছে, আর তোমার মতো একটা বুইড়া খাটাসকে আমি জীবনেও স্বামী হিসেবে মানব না। বুড়ার শব্দটা শুনে রায়ানের চোখ রাগে জ্বলে উঠল। সে এক ঝটকায় জোয়ার কোমর চেপে ধরে নিজের সাথে মিশিয়ে নিল। জোয়া ব্যথায় এবং আতঙ্কে চোখ মুখ খিচিয়ে বন্ধ করে ফেলল। রায়ান জোয়ার মুখের একদম কাছে ঝুঁকে এলো। তার তপ্ত নিঃশ্বাস জোয়ার ঠোঁট আর গালে আছড়ে পড়ছে। আমি কতটা বইরা আর কতটা জোয়ান সেটা কি আজ রাতেই প্রমাণ করে দেব? খুব তো মুখে বড় বড় কথা, এখন কাঁদছো কেন? আমি কাঁদছি না। তুমি আমাকে ছাড়ো রায়ান ভাইয়া, আমার লাগছে। আবার ভাইয়া? আজ যদি এই মুখ থেকে আরেকবার ভাইয়া ডাক শুনেছি, তবে তোমার ওই গোলাপি ঠোঁট দুটো আমি এমনভাবে কামড়ে দেব যে কাল সকালে সবাইকে মুখ দেখাতে পারবে না। তুমি একটা জানোয়ার। আব্বু আম্মু কিভাবে তোমার মতো একটা রাক্ষসের সাথে আমাকে বিয়ে দিল আমি সেটাই ভাবছি। রায়ান আর কথা বাড়ালো না। সে হঠাৎ করেই জোয়াকে পাঁজাগোলা করে কোলে তুলে নিল। জো আকস্মিক এই ঘটনায় ভয় পেয়ে রায়ানের গলা শক্ত করে জড়িয়ে ধরল। রায়ান সোজা গিয়ে জোয়াকে বিছানার উপর ছুঁড়ে ফেলল এবং তার উপর ঝুঁকে পড়ল। জোয়ার হার্টবিট এত জোরে স্পন্দন করছে যে মনে হচ্ছে বুকের খাঁচা ভেঙে বেরিয়ে আসবে। রায়ানের চোখ জোয়ার লাল হয়ে থাকা গাল থেকে শুরু হয়ে তার কাঁপতে থাকা ঠোঁটে গিয়ে স্থির হলো। এখন থেকে এই ঘরে, এই বিছানায় আমার রাজত্ব চলবে। আমি যা বলবো তুমি ঠিক তাই শুনবে। কথা ক্লিয়ার? আমি তোমার কোনো কথা শুনবো না। তুমি আমাকে মেরে ফেললেও না। মারার তো আরো অনেক সুন্দর পদ্ধতি আছে বউ, এই যেমন। রায়ান কথা শেষ না করে তার মুখ জোয়ার গলার কাছে ডুবিয়ে দিল। জোয়ার পুরো শরীর বিদ্যুৎ স্পৃষ্টের মতো কেঁপে উঠল। রায়ানের ঠোঁটের উষ্ণ ছোঁয়া জোয়ার গলার স্পর্শকাতর অংশে লাগাতেই জোয়া নিজের অজান্তে রায়ানের শার্টের গলা শক্ত করে খামচে ধরল। রায়ান খুব সন্তর্পণে জোয়ার গলায় তার ভালোবাসার গভীর চিহ্ন এঁকে দিতে লাগলো। জোয়ার চোখ থেকে এক ফোঁটা পানি গড়িয়ে পড়ল। রায়ান সেটা বুঝতে পেরে মুখ তুলে তাকালো। আজ প্রথম রাত, তাই ছেড়ে দিলাম। তবে কাল থেকে নিজেকে প্রস্তুত রেখো। আমি আমার অধিকার আদায় করে নিতে খুব ভালো করেই জানি। আর শোনো, ফ্রেশ হয়ে চুপচাপ ঘুমিয়ে পড়ো। বেশি নড়াচড়া করলে কিন্তু আমার সিদ্ধান্ত বদলাতে সময় লাগবে না। এদিকে রায়ান বিছানা থেকে উঠে সোজা ওয়াশরুমের দিকে চলে গেল। জোয়া বুকে হাত দিয়ে লম্বা লম্বা নিঃশ্বাস নিচ্ছে। তার এখনো বিশ্বাস হচ্ছে না যে এতক্ষণ তার সাথে কি হলো।
রায়ান ভাইয়া, যাকে সে ছোটবেলা থেকে জমের মতো ভয় পায়, আছে মানুষটার চোখে সে এক ভয়ঙ্কর নেশা দেখছে। আল্লাহ আমাকে বাঁচাও, এই লোক তো আস্ত একটা সাইকো। আমাকে এখান থেকে পালাতে হবে। হ্যাঁ, পালাতে হবে। সকালের মিষ্টি রোদ জানালার পর্দা ভেদ করে জোয়ার মুখে পড়তেই তার ঘুম ভেঙে গেল। সে চোখ মেলে দেখে সে রায়ানের বুকের উপর মাথা রেখে জড়িয়ে ধরে শুয়ে আছে। রায়ানের এক হাত জোয়ার কোমরে শক্ত করে পেঁচানো। জোয়া তড়িঘড়ি করে ওঠার চেষ্টা করতেই রায়ান তাকে আরো শক্ত করে নিজের সাথে চেপে ধরল। সকালে উঠেই এত ছটফটানি কিসের? চুপচাপ শুয়ে থাকো। ছাড়ো আমাকে। ফজর কখন পার হয়ে গেছে। আম্মু দাদি সবাই নিচে অপেক্ষা করছে। বাসর ঘরের দরজা এতক্ষণ বন্ধ থাকলে মানুষ কি ভাববে? মানুষ ঠিক সেটাই ভাববে, যেটা একটা স্বাভাবিক স্বামী স্ত্রীর বাসর রাতে হয়। এত লজ্জা পাওয়ার কি আছে? তোমার লজ্জা না থাকতে পারে, আমার আছে। আমাকে নিচে যেতে দাও। নিচে তো যাবেই, তবে তার আগে আমার মর্নিং কিসটা দিয়ে যাও। তোমার মাথা খারাপ হয়ে গেছে? আমি এসব পারবো না। জোয়া জোর করে রায়ানের বাহুডোর থেকে নিজেকে ছাড়িয়ে নিয়ে দৌড়ে ওয়াশরুমে ঢুকে দরজা লাগিয়ে দিল। রায়ান বিছানায় শুয়ে শুয়ে মুচকি হাসলো। এই মেয়েটাকে রাগাতে তার খুব ভালো লাগে। ভাইয়া, ও ভাইয়া, সকাল 10টা বাজে, এখনো কি তোমাদের বাসরাত শেষ হয় না নাকি? দরজা খোলো এবার। দরজার বাইরে ফাহিমের ডাকাডাকি শুনে রায়ান উঠে গিয়ে দরজা খুলে দিল। ফাহিম মুখ টুপে হাসছে। কিরে ভাইয়া, চোখ মুখ এত লাল কেন? রাতে ঘুমোসনি নাকি? আর আমার ভাবি কই? তুই এত সকালে এখানে কি করছিস? তোর না ভার্সিটি আছে? আজ আমার একমাত্র বড় ভাইয়ের বিয়ের পরের দিন, আর আমি ভার্সিটি যাব? ইম্পসিবল। দাদি সবাইকে নাস্তা টেবিলে ডাকছে, তাড়াতাড়ি আয় তোরা। ফাহিম চলে যাওয়ার পর জোয়া ওয়াশরুম থেকে বের হলো। তার পরনে একটা হালকা নীল রঙের শাড়ি, ভেজা চুল থেকে পানি ঝরছে। রায়ান মুগ্ধ দৃষ্টিতে তাকিয়ে রইল। জোয়া আয়নার সামনে দাঁড়িয়ে চুল মুছতে মুছতে গলার দিকে নজর পড়তেই চমকে উঠল। সেখানে একটা স্পষ্ট লাল দাগ। অসভ্য লোক, এটা কি করেছো তুমি? এখন আমি সবাইকে মুখ দেখাবো কি করে? আমি আমার বউয়ের গলায় দাগ দিয়েছি, পাড়ার কারো বউয়ের গলায় নয়। এত জবাবদিহি করার কিছু নেই। শাড়ির আঁচলটা একটু টেনে নাও, কেউ দেখবে না। জোয়া রাগে গজ গজ করতে করতেই নিচে নেমে গেল। ডাইনিং টেবিলে পরিবারের সবাই উপস্থিত। দাদি, আসাদ চাচা, সালমা আম্মু, রিনা আম্মু, ফুপু সবাই মিলে গল্প করছে। জোয়াকে আসতে দেখে দাদির মুখে হাসি ফুটে উঠল। আয় দাদু ভাই আয়, আমার পাশে এসে বস। জি দাদি। ও মা, জোহা দেখি শাড়ি পরে একেবারে গিন্নির বউ হয়ে গেছে। তার আয়ান কই? রাতে ঘুমটুমু ভালো হয়েছে তো? ফুফুর কথায় সবাই হো হো করে হেসে উঠল। জোয়া লজ্জায় মাথা নিচু করে রাখল। সিয়াম এক দৃষ্টিতে জোয়ার দিকে তাকিয়ে আছে। জোয়ার এটা একদম পছন্দ হচ্ছে না। জয়কে এই শাড়িতে খুব সুন্দর লাগছে, তাই না ফুপু? আমার ছেলের বউকে সব পোশাকই মানায়। আর রায়হান, আসতে এত দেরি করছো কেন? উনি রেডি হচ্ছেন আম্মু, চলে আসবেন এক্ষুনি। ঠিক তখনই রায়ান সিঁড়ি দিয়ে নিচে নেমে এলো। তার গম্ভীর চেহারা দেখে ডাইনিং টেবিলে হাসাহাসি মুহূর্তেই থেমে গেল। রায়ান এসে সোজা জোয়ার পাশের চেয়ারটা টেনে বসল। সে আর চোখে একবার সিয়ামের দিকে তাকালো। সিয়াম সাথে সাথে চোখ নামিয়ে নিল। রায়ান, আজ তো তোর অফিসে যাওয়ার দরকার নেই, ছুটি নিয়েছিস তো? হ্যাঁ আব্বু, 1 সপ্তাহের ছুটি নেওয়া আছে। খুব ভালো হয়েছে বাবা। জোয়াটা তো এখন অনেক ছোট, কিচ্ছু বোঝে না, ওকে একটু সময় দে। জি আম্মু, আমি ওকে যথেষ্ট সময় দিচ্ছি। রায়ান কথাটা এমনভাবে বলল যে জোয়া টেবিলের নিচ দিয়ে রায়ানের পায়ে একটা লাথি মারল। রায়ান একটু ভ্রুক্ষেপ না করে স্বাভাবিকভাবে নাস্তা করতে লাগল। শোন রায়ান, কাল তোদের ওয়ালিমা, অনেক মেহমান আসবে। তুই আর জোয়া আজ বিকেলে গিয়ে পার্লারে আর শপিং এর কাজগুলো সেরে আসবি। ঠিক আছে দাদি, আমি ওকে নিয়ে যাব। আমার কোনো শপিং লাগবে না, আমার অনেক ড্রেস আছে। দাদি যখন বলেছে তখন যেতে হবে। আমি বিকেল 5টায় রেডি থাকবো, তুমিও রেডি থেকো। নাস্তা শেষ করে সবাই যার যার কাছে চলে গেল। জোয়া একা ঘরে বসে আছে। তার মনটা ভীষণ খারাপ। হঠাৎ তার ফোনের মেসেঞ্জার বেজে উঠল।
জোয়া ফোন হাতে নিয়ে দেখলো নীল মেসেজ দিয়েছে। শুভ সকালে রাজকন্যা, নতুন জীবন কেমন কাটছে? আর নতুন জীবন, আমার জীবনটা পুরো তেজপাতা হয়ে গেছে। ওই খাটাস লোকটাকে আমার একটুও সহ্য হচ্ছে না নীল। এত রাগ কেন তোমার স্বামীর ওপর? লোকটা তো দেখতে বেশ হ্যান্ডসাম। হ্যান্ডসাম দিয়ে আমি ধুয়ে পানি খাবো? এত মেজাজ তার মনে হয় আমাকে কিনে নিয়েছে। কাল রাতে আমার সাথে যা অসভ্যতামি করেছে না, আমার ইচ্ছে করছিল লোকটার মাথা ফাটিয়ে দেই। কি করেছে তোমার সাথে আমাকে বলা যাবে? না, বলা যাবে না। তুমি একটা ছেলে, তোমাকে এইসব বলতে আমার লজ্জা করে। আমি সুযোগ পেলে এই বাড়ি থেকে পালাবো নীল। তুমি আমাকে নিয়ে যাবে তো? তুমি চাইলে আমি পৃথিবীর শেষ প্রান্ত থেকেও তোমাকে নিয়ে আসবো জোয়া। তুমি শুধু একটু ধৈর্য ধরো। জোয়া মেসেজটা দেখে মুচকি হাসলো। এই নীল ছেলেটার সাথে তার পরিচয় মাত্র 2 মাসের। ফেসবুকে একটা কবিতার গ্রুপ থেকে পরিচয়, কিন্তু এই অল্প সময় ছেলেটা জোয়ার মনের খুব কাছাকাছি চলে এসেছে। জোয়া জানে না নীল দেখতে কেমন, সে কোথায় থাকে, কিন্তু নীলের সাথে কথা বললে জোয়ার সব কষ্ট দূর হয়ে যায়। জোয়া কি কখনো জানতে পারবে এই স্ক্রিনের ওপাশের মানুষটা আসলে কে? আমি যাব না বলেছি তো। তোমার সাথে কোথাও যাওয়ার চেয়ে ঘরে বসে মশা মারাও অনেক ভালো। তোমাকে কি আমি দাওয়াত কার্ড দিয়েছি যে তুমি আসবে কি আসবে না সেই সিদ্ধান্ত নেবে? আমি বলেছি যাবে, তার মানে তুমি যাচ্ছ। তুমি সব সময় আমার উপর কেন হুকুম চালাও? আমি তোমার গোলাম নাকি? আব্বু কখনো আমার সাথে এভাবে কথা বলেনি। আব্বু বলেনি কারণ সে তোমাকে মাথায় তুলে রেখেছে, কিন্তু এখন তুমি যার ঘরে আছো সেই লোকটা একটু আলাদা। 5 মিনিটের মধ্যে যদি রেডি হয়ে নিচে না নামো তবে তোমাকে এই অবস্থাতেই কাঁধে তুলে নিয়ে গাড়িতে তুলবো। সিদ্ধান্ত তোমার। অসভ্য রাক্ষস খাটাস, তোমাকে আল্লাহ কেন আমার কপালে জুটালো আমি জানি না। একদিন ঠিক দেখবে আমি উধাও হয়ে গেছি, তখন বুঝবে কত ধানে কত চাল। পালানোর শখ জাগলে সেটা বিয়ের আগে করা উচিত ছিল। এখন পালিয়ে লাভ নেই। পৃথিবীর যে প্রান্তেই যাও আমি ঠিক খুঁজে বের করব। এখন বেশি কথা না বলে রেডি হও। রায়ান আয়নার সামনে দাঁড়িয়ে তার ঘড়িটা হাতে পড়তে পড়তে আয়নায় জোয়ার রাগে মুখের প্রতিচ্ছবি দেখল। জোয়া বিছানায় বসে পা নাচিয়ে রাগে ফুঁসছে। তার পরনে একটা বাসন্তী রঙের সুতি কামিজ, চুলে বেনুনি করা। রায়ানের পরনে নেভি ব্লু কালারের ফর্মাল শার্ট। সে এক পলক জোয়ার দিকে তাকিয়ে ঘর থেকে বেরিয়ে গেল। জোয়ার আগে একটা বালিশ তুলে দরজার দিকে ছুঁড়ে মারল, কিন্তু রায়ান ততক্ষণে বাইরে চলে গেছে। জোয়ার মেজাজ এখন তুঙ্গে। সে আলমারি খুলে একটা মেরুন রঙের জামদানি শাড়ি বের করলো। শাড়ি পরাটা তার জন্য একটু কঠিন, কিন্তু রায়ানের ওপর জেদ করে সে আজ শাড়ি পরবে। নিজের ড্রয়িং রুমে দাদি, আসা চাচা আর কবির আব্বু বসে রাজনীতির আলাপ করছেন। সালমা আম্মু আর রিনা আম্মু রান্নাঘরে ওয়ালিমা বা অনুষ্ঠানের মেনু নিয়ে কথা বলছেন। নাবিলা আর রিয়া সোফায় বসে ফোনের স্ক্রিনে মাথা ঠেকিয়ে কিছু একটা দেখছে আর হাসাহাসি করছে। রায়ান সিঁড়ি দিয়ে নামতেই সবার নজর তার দিকে গেল। কি রে রায়ান, জোয়া কোথায়? রেডি হয়নি এখনো? হচ্ছে দাদি, ওর তো আবার সাজগোজের শেষ নেই। ভাইয়া, জুয়াকে তো চেনই, ও সাজলে পরীর মতো লাগে, তাই একটু সময় তো নেবেই। তা আজ কোথায় যাচ্ছ শপিং করতে? যমুনা ফিউচার পার্কে যাওয়ার কথা ভাবছি। ওখানেই সব ভালো কালেকশন পাওয়া যাবে। ভাইয়া, আমিও কি তোমাদের সাথে যেতে পারি? আমারও কয়েকটা শার্ট কেনা দরকার ছিল। তাছাড়া একা একা তোমরা বোর হবে, আমি থাকলে একটু গল্পগুজব করা যাবে। সিয়ামের প্রস্তাব শুনে রায়ানের চোয়াল শক্ত হয়ে গেল। সিয়াম জোয়ার ফুফাতো ভাই, আর রায়ান খুব ভালো করে জানে সিয়াম জোয়াকে মনে মনে পছন্দ করে। সিয়ামের এই অতি উৎসাহ রায়ানের একদম পছন্দ হচ্ছে না। সিয়াম, আমার মনে হয় আজ তোমার বাসায় থাকা দরকার। ফুপু বলেছিলেন তোমার নাকি কিছু অ্যাসাইনমেন্ট বাকি আছে। তাছাড়া আমরা একটু পার্সোনাল শপিং করব। তুমি সাথে গেলে আমাদেরই অসুবিধা হতে পারে। আরে ভাইয়া, কি যে বলো, আমি তো তোমাদের হেল্প করতে যাব। শপিং ব্যাগগুলো কে টানবে? সিয়াম নাছর বান্দা। ঠিক তখনই সিঁড়ি দিয়ে জোয়া নামতে শুরু করলো।
মেরুন রঙের শাড়িতে তাকে অপূর্ব লাগছে। তার ফর্সা গায়ের রঙে মেরুন রঙটা যেন আগুনের মতো জ্বলছে। কপালে একটা ছোট্ট কালো টিপ, চোখে ঘন কাজল। রায়ান এক মুহূর্তের জন্য তার চোখের পলক ফেলতে ভুলে গেল। পুরো ড্রয়িং রুমের সবাই জোয়ার দিকে তাকিয়ে আছে। মাশাল্লাহ, আমার মেয়েটাকে আজ কত সুন্দর লাগছে। সত্যি জোয়া আপু, তোমাকে একদম হুর পরীর মতো লাগছে। ভাইয়া তো আজ শপিং করতে গিয়ে শুধু তোমার দিকেই তাকিয়ে থাকবে। হয়েছে, অনেক পাম দিয়েছো, এখন চলো। রায়ান ভাইয়া তো রেডি হয়ে আগে ভাগেই নিচে নেমে গেছে, ওনার তো আবার সময়ের খুব দাম। জোয়া যখন রায়ান ভাইয়া বলল, রায়ানের ভ্রু কুঁচকে গেল। সকালে সে জোয়াকে সতর্ক করেছিল এই নামে না ডাকতে, কিন্তু জোয়া যেন জেদ করে সবার সামনে এটা বলছে। রায়ান কিছু বলল না, শুধু পকেট থেকে গাড়ির চাবিটা বের করলো। চলো। রহিম চাচা গাড়ি বের করে রেখেছে। ফাহিম, তুই যাবি নাকি? না ভাইয়া, আমার একটু কাজ আছে। আয়ান আর আমি মিলে বিকেলে ফুটবল খেলতে যাব, তোরা যা। জোয়া আর রায়ান যখন গাড়ির দিকে এগোচ্ছে, সিয়ামও তাদের পিছু নিল। রায়ান ড্রাইভিং সিটে বসলো। জোয়া পেছনের সিটে বসতে যাচ্ছিল, কিন্তু রায়ান তাকে ইশারায় সামনের সিটে বসতে বলল। জোয়া অনিচ্ছা সত্ত্বেও সামনের সিটে বসলো। সিয়াম চট করে পেছনের সিটে উঠে বসলো। রায়ান আয়নার সিয়ামের দিকে একবার তাকালো। তার মেজাজ ক্রমেই বিগড়ে যাচ্ছে। দাদাবাবু, সাবধানে চালাবেন, রাস্তাঘাটে খুব জ্যাম। ঠিক আছে চাচা, আপনি ভেতরে যান। গাড়ি চলতে শুরু করলো। জোয়া জানলা দিয়ে বাইরে তাকিয়ে আছে। সে ব্যাগ থেকে ফোন বের করলো, দেখলো নীল থেকে মেসেজ এসেছে। আমার রাজকন্যা কি আজ কোথাও যাচ্ছে? খুব সেজেগুজে বের হয়েছে মনে হচ্ছে। জোয়া চমকে উঠল। নীল কি তাকে দেখতে পাচ্ছে? সে চারিদিকে তাকালো, কিন্তু পরিচিত কাউকেই দেখলো না। তুমি কি করে জানলে নীল? তুমি কি আমার আশেপাশে আছো? আমি সবসময় তোমার আশেপাশে থাকি জোয়া, তোমার হৃদয়ের খুব কাছে। মেরুন রঙের শাড়িতে তোমাকে আজ খুনি লাগছে। কোনো ছেলেকে যেন আবার হার্ট অ্যাটাক করিয়ে দিও না। জোয়ার ঠোঁটে হাসির রেখা ফুটে উঠল। সে দ্রুত টাইপ করলো। তুমি একটা জাদুকর নীল, ঠিক ধরেছো। আমি মেরুন শাড়ি পরেছি, আমরা শপিং এ যাচ্ছি, সাথে ওই খাটাস লোকটাও আছে। ও খুব জ্বালাচ্ছে আমাকে। ধৈর্য ধরো রাজকন্যা, খাটাস লোকটা তোমার উপর নজর রাখছে। ফোনটা ব্যাগে রাখো, না হলে ও সন্দেহ করতে পারে। জোয়া ফোনটা ব্যাগে রেখে দিল। রায়ান আর চোখে জোয়ার হাসিটা দেখল। সে মনে মনে হাসল। সিয়াম পেছনের সিট থেকে অনবরত জোয়ার সাথে কথা বলার চেষ্টা করলো। জয়া, মনে আছে ছোটবেলায় আমরা যখন একসাথে মামা বাড়ি যেতাম, তুমি তখন খুব জেদ করতে আমার পাশে বসার জন্য? হ্যাঁ মনে আছে, তখন তো তুমি আমার কত খেলনা ভেঙে দিতে। এখন আর ভাঙ্গি না জোয়া, এখন আমি অনেক কিছু করতে জানি, যেমন আমাদের সম্পর্কটা। সিয়াম, সামনের দোকানে একটা পানির বোতল পাওয়া যাবে, গাড়ি থামাচ্ছি, গিয়ে নিয়ে এসো তো, খুব তেষ্টা পেয়েছে। ভাইয়া, জোয়ার ব্যাগে তো পানির বোতল থাকার কথা, তাই না জোয়া? না, আমি আনতে ভুলে গেছি। যাও সিয়াম, দেরি করো না, আমি এখানে ওয়েট করছি। সিয়াম অনিচ্ছা সত্ত্বেও গাড়ি থেকে নামলো। সে নামতেই রায়ান হঠাৎ গাড়ির স্পিড বাড়িয়ে দিল। জোয়া অবাক হয়ে রায়ানের দিকে তাকালো। আরে সিয়াম তো নামলো, ওকে না নিয়েই চলে যাচ্ছ কেন? ও একা একা আসতে পারবে। বাসে আসার অভ্যাস হওয়া ভালো, আমার প্রাইভেসি নষ্ট করার জন্য ওকে সাথে নেওয়ার কোনো মানে হয় না। তুমি খুব খারাপ রায়ান ভাইয়া, ও আমাদের মেহমান, আর তুমি ওকে রাস্তার মাঝখানে ফেলে আসবে? মেহমান ড্রয়িং রুম পর্যন্তই ভালো লাগে, বেডরুম বা পার্সোনাল স্পেসে নয়। আর ওই ছেলেকে আমার একদম পছন্দ না। ও যেভাবে তোমার দিকে তাকায়, মনে হয় চোখ দুটো উপড়ে ফেলি। তোমার সমস্যা কি বলো তো? সিয়াম আমার ভাই হয়। ও তোমার ভাই হতে পারে, কিন্তু ও তোমাকে বোন ভাবে না। আমি একজন ছেলে, আমি জানি ছেলেদের নজর কেমন হয়। এখন চুপ করে থাকো। জোয়া মুখ ফুলিয়ে রইল। যমুনা ফিউচার পার্কে পৌঁছে তারা একটা নামি বুটিকে ঢুকলো। সেখানে রায়ানের কলিগ জারার সাথে দেখা হয়ে গেল। জারা বেশ আধুনিক আর স্মার্ট মেয়ে। সে রায়ানকে দেখেই এগিয়ে গেল। হাই রায়ান, সারপ্রাইজ, তুমি এখানে? আর এটা কে?
তোমার পিচ্ছি বোন? হ্যালো যারা। না, ও আমার ওয়াইফ জোয়া। জোয়া, ও যারা আমার অফিসের কলিগ। ওয়াইফ? তুমি বিয়ে করেছো আর আমাকে জানালে না? দ্যাটস নট ফেয়ার। আর জুয়া, তোমাকে তো অনেক কিউট লাগছে, একদম বাচ্চা একটা মেয়ে। রায়ান, তুমি কি চাইল্ড ম্যারেজ করলে নাকি? জারার কথায় জোয়ার মেজাজ গরম হয়ে গেল। সে রায়ানের হাতটা শক্ত করে জড়িয়ে ধরল। আসলে রায়ান ভাইয়া, মানে রায়ান আমাকে ছাড়া থাকতে পারে না, তো তাই দাদি জলদি বিয়ে দিয়ে দিল। আর বাচ্চার কথা বলছেন, বুদ্ধি থাকলে বয়স কোনো ব্যাপার না। আমার স্বামীর পছন্দ অনেক উন্নত, সেটা আমাকে দেখলেই বোঝা যায়, তাই না রায়ান? জোয়ার মুখে আমার স্বামী শুনে রায়ান বেশ অবাক হলো। সে জোয়ার কোমরে হাত রেখে তাকে নিজের দিকে টেনে নিল। একদম ঠিক বলেছ জোয়া, আমার রুচি সব সময় সেরা। যারা আমাদের একটু তাড়া আছে, ওয়ালিমা শপিং করতে এসেছি, পরে কথা হবে। ওকে, সি ইউ। জোয়া, অল দ্য বেস্ট। রায়ানের মেজাজ সামলানো কিন্তু কঠিন কাজ। যারা চলে যেতে জোয়া রায়ানের হাত ছেড়ে দিল। হয়েছে, এবার ঢং ছাড়ো। মেয়ে ছেলেটা কে? খুব তো গদগদ হয়ে কথা বলছে। হিংসা হচ্ছে নাকি? যারা আমার ভালো বন্ধু, ও যেমন সুন্দরী তেমনি ট্যালেন্টেড। হ্যাঁ তো যাও, ওর কাছেই যাও। আমাকে কেন বিয়ে করলে? দাদিকে গিয়ে বলো তুমি যারাকেই বিয়ে করবে। দাদিকে বলার দরকার নেই। তুমি হিংসে করছো, এটা দেখেই আমার শান্তি লাগছে। চলো, এই শাড়িটা দেখো, ওয়ালিমাতে তোমাকে এটাতেই সব থেকে সুন্দর লাগবে। রায়ান একটা হালকা কাজ করা লেহেঙ্গা স্টাইল শাড়ি জোয়ার দিকে বাড়িয়ে দিল। জোয়া শাড়িটার দিকে তাকিয়ে মুগ্ধ হয়ে গেল, কিন্তু সে তার মুগ্ধতা আড়াল করে রাখল। তারা শপিং সেরে যখন বেরোচ্ছে তখন কবির আব্বু ফোন এলো। রায়ান বাবা, তোমরা কোথায়? বাসায় সবাই তোমাদের জন্য অপেক্ষা করছে। হাসিম মামা আর মিতা মামিও চলে এসেছে। জি আব্বু, আমরা বের হচ্ছি, আধা ঘন্টার মধ্যে পৌঁছে যাব। বাসায় পৌঁছানোর পর দেখা গেল পুরো বাড়ির লোকে লোকারণ্য। রহিম চাচা আর রহিমা খালা মেহমানদের সেবা করতে ব্যস্ত। দাদি সবার মাঝখানে বসে গল্প করছেন। জোয়া আর রায়ান আসতেই শফি ফুফা আর ফারজানা ফুফু এগিয়ে এলেন। কি হে রায়হান, শপিং কেমন হলো? জোহা, মাকে কি পছন্দ মতো সব কিনে দিলে? জি ফুফা, জোয়ার পছন্দই আমার পছন্দ। শিয়াম কোথায়? ও তো তোদের সাথেই গেল। সিয়ামের হয়তো কোনো বন্ধুর সাথে দেখা হয়েছে, ও একটু দেরি করে ফিরবে বলেছে। জোয়া রায়ানের দিকে আর চোখে তাকালো। এই লোকটা কত অনায়াসে মিথ্যা বলতে পারে। সিয়াম তখন মাত্র রিক্সা করে বাসায় ফিরল। তার চেহারা রোদে পুড়ে লাল হয়ে গেছে। সে রায়ানের দিকে রাগি চোখে তাকালো, কিন্তু কিছুই বলল না। রাতে খাবার টেবিলে 20 জন সদস্যের এক বিশাল মিলন মেলা। আসাদ চাচা আর কবির আব্বু ব্যবসা আলাপ করছেন। সালমা আম্মু আর মিতা মামি রান্নার রেসিপি নিয়ে ব্যস্ত। আয়ান আর ফাহিম হাসাহাসি করছে। যারাকেও রায়ান দাওয়াতে দিয়েছিল সেও এসেছে। খাও মা খাও, সব জোয়ার আম্মু আর আমি মিলে বানিয়েছি। জোয়া ডাইনিং টেবিলের নিচ থেকে সজোরে যারাকে লাথি মারতে গিয়ে ভুলে রায়ানের পায়ে লাথি মেরে দিল। রায়ান ব্যথায় কুকড়ে উঠল, কিন্তু শব্দ করল না। সে জোয়ার দিকে তাকিয়ে চোখ টিপল। জোয়া লজ্জায় মুখ নিচু করে ফেলল। খাবার শেষে জোয়া যখন তার ঘরে গেল, রায়ান তখনও ঘরে আসেনি। সে বারান্দায় দাঁড়িয়ে কারোর সাথে ফোনের কথা বলছে। জোয়া বিছানায় শুয়ে আবার নীলকে মেসেজ দিল। নীল, তুমি জানো আজ কি হয়েছে? ওই খাটাস লোকটার এক কলিগ এসেছে। মেয়েটা খুব বেশি কথা বলে। রায়ান ওর সাথে হাসি মুখে গল্প করছিল। আমার খুব খারাপ লাগছে নীল। কেন খারাপ লাগছে? তুমি কি তাকে ভালোবেসে ফেলেছো জোয়া? জানি না, কিন্তু ওকে অন্য কারোর সাথে দেখলে আমার খুব রাগ হয়। মনে হয় ওকে শুধু আমিই বকবো। এটাই তো ভালোবাসা রাজকন্যা। তুমি বুঝতে পারছো না, কিন্তু তুমি ধীরে ধীরে রায়ানের প্রেমে পড়ছো। না না, এটা হতে পারে না। ও খুব রাগী, আমাকে সারাদিন বকা দেয়। আমি কালকেই তোমাকে দেখতে চাই নীল, তুমি কি আসবে? কাল ওয়ালিমা জোয়া, অনেক মানুষ থাকবে। আমি হয়তো ভিড়ের মধ্যে মিশে থাকব। তুমি আমাকে খুঁজে নিতে পারবে তো? আমি ঠিক চিনে নেব, তুমি শুধু কাল এসো। জোয়া ফোনের স্ক্রিনের দিকে তাকিয়ে নীলকে কল্পনা করার চেষ্টা করলো। ঠিক তখনই রায়ান ঘরে ঢুকলো। সে সরাসরি জোয়ার সামনে এসে দাঁড়ালো।
কার সাথে এত রাত পর্যন্ত চ্যাট করা হচ্ছে? মুখটা তো খুশিতে ঝলমল করছে। কারো সাথে না। তুমি কার সাথে ফোনে কথা বলছিলে এতক্ষণ? ওই জারার সাথে? আমি অফিসের কাজে কথা বলছিলাম। আর যারাকে নিয়ে তোমার এত মাথা ব্যথার দরকার নেই। কাল আমাদের ওয়ালিমা, মনে আছে তো? মনে আছে। তুমি আমাকে এখন ঘুমাতে দাও। রায়ান জোয়ার খুব কাছে এগিয়ে এলো। সে জোয়ার কপালে আলতো করে একটা চুমু খেলো। গুড নাইট পিচ্ছি বউ। কালকের জন্য প্রস্তুত থেকো। কালকের রাতটা তোমার জন্য অনেক স্পেশাল হবে। জোয়া রায়ানের চোখের দিকে তাকালো। সে আগের মতো গভীর নেশা। জোয়া কিছু বলতে চাইল, কিন্তু রায়ান লাইট বন্ধ করে দিয়ে নিজের বিছানায় চলে গেল। অন্ধকারের মধ্যে জোয়া অনুভব করলো তার হার্টবিট আবার বাড়ছে। সে কি রায়ানকে ভালোবাসে, নাকি নীলের মায়ায় আটকে গেছে? এই গোলক ধাঁধা থেকে জোয়া কিভাবে বেরোবে? বাইরে তখন ঝিঝি পোকা ডাকছে। দাদির ঘর থেকে কাশির শব্দ শোনা যাচ্ছে। রহিম চাচা গেট লক করে তার ঘরের দিকে যাচ্ছেন। পুরো চৌধুরী ভিলা শান্ত, কিন্তু রায়ান আর জোয়ার মনের ভেতর এক উত্তাল সমুদ্র বয়ে যাচ্ছে। কালকের দিনটা কার জীবনে কি বয়ে আনবে সেটা কেবল সময়ের অপেক্ষা। তুমি আমার শাড়ির আঁচল ছাড়ো। কেউ দেখে ফেললে কি ভাববে? আমার বউয়ের আঁচল আমি ধরেছি, তাতে কার কি বলার আছে? তুমি একটা অসভ্য লোক। ওয়ালিমার অনুষ্ঠানের দিন সকালে কেউ বউকে এইভাবে জ্বালায়? আমাকে নিচে যেতে হবে। নিচে তো যাবেই, তবে তার আগে আমার পাওনাটা মিটিয়ে দিয়ে যাও। কিসের পাওনা? আমি তোমার কোনো পাওনা মেটাতে পারবো না। আমাকে ছাড়ো রায়ান ভাইয়া। আবার ভাইয়া ডাকছো? তোমাকে না কাল রাতে বারণ করেছি? আজ আমি তোমাকে ছাড়বো না। এদিকে রায়ান জোয়াকে দেয়ালের সাথে চেপে ধরে তার কানের কাছে মুখ নিয়ে ফিসফিস করে জুবিন গার্গের একটা রোমান্টিক গানের লাইন গাইল। মায়াবী এই রাতে তুমি কাছে এসো, তুমি আমার, শুধু আমার। তোমার মুখে রোমান্টিক কথা একদম মানায় না, খাটাস কোথাকার। আমার লাগছে রায়ান। লাগুক, তুমি আমার বউ, আর আমার অধিকার আমি এভাবেই আদায় করব। জোয়া রায়ানের বুক থেকে নিজেকে ছাড়িয়ে নিয়ে দৌড়ে নিচে চলে গেল। রায়ান মুচকি হেসে আয়নার সামনে গিয়ে দাঁড়ালো। নিচে ড্রয়িং রুমে তখন চরম ব্যস্ত। আসাদ, তুই ডেকোরেশনের লোকদের সাথে কথা বলেছিস? ওরা কখন আসবে? জি আম্মা, কথা বলেছি। ওরা দুপুরের মধ্যে সব প্যান্ডেল করে ফেলবে, আপনি চিন্তা করবেন না। আমার শরীরটা আজ ভালো লাগছে না, বুকে একটু ব্যথা করছে। আম্মা, আপনি একদম টেনশন করবেন না। আমি এখনই ডাক্তার ইব্রাহিমকে কল দিচ্ছি। হ্যাঁ ভাইজান, আপনি ডাক্তারকে ডাকুন। আজ বাড়িতে এত বড় অনুষ্ঠান, আর আমার শরীর খারাপ হলে তো বিপদ। ফাহিম কোথায় গেল? ওকে তো সকাল থেকে দেখছি না। ওর তো অনেক কাজ করার কথা। সালমা আম্মু ফাহিমকে খুঁজতে খুঁজতে ওর ঘরে গেলেন। সেখানে ফাহিম সোফায় এসে এক মনে ফোনে গেম খেলছে। কি রে ফাহিম, তুই এখনো রেডি হসনি? বাসায় এত কাজ আর তুই গেম নিয়ে বসে আছিস? আম্মু, একটু ডিস্টার্ব করো না তো। আমি এখন ড্রিম লিগ সকার খেলছি। আমার প্লেয়ারদের পজিশন ঠিক করতে হবে। একটু পর ম্যাচ শেষ হলে আমি সব কাজ করে দেব। ফাহিম, তুই একটা ফাঁকিবাজ। আমি সকাল থেকে রহিম চাচার সাথে বাজার করে আনলাম, আর তুই গেম খেলছিস? তুই বড় ভাইকে গিয়ে বল না, সে তো খালি বসে বসে বউর সাথে রোমান্স করছে। ঠিক তখনই রায়ান ঘরে ঢুকলো। রায়ানের গম্ভীর মুখ দেখে ফাহিম ফোন লুকিয়ে ফেলল। কি বলছিস তুই ফাহিম? কার রোমান্স করার কথা বলছিস? না মানে ভাইয়া, বলেছিলাম তুমি তো আজ ফ্রি আছো, তুমি একটু বাজারগুলো চেক করে নাও না। আমার অনেক কাজ আছে। জোয়াকে পার্লারে নিয়ে যেতে হবে। নাবিলা আর রিয়া কোথায়? ওরা তো জয়াপুর ঘরে বসে সাজগোজ নিয়ে প্ল্যান করছে। রায়ান নিচে নেমে দেখলো ডক্টর ইব্রাহিম চলে এসেছেন। তিনি দাদির ব্লাড প্রেশারও চেক করছেন। ভয়ের কিছু নেই, দাদির ব্লাড প্রেশারটা একটু বেড়ে গেছে, তবে এই ওষুধগুলো নিয়ম করে খাইয়ে দেবেন আর ওনাকে একটু বিশ্রামে রাখবেন। অনেক ধন্যবাদ ডাক্তার সাহেব, আমি ওষুধগুলো আনিয়ে নিচ্ছি। আব্বু, আমি ওষুধগুলো নিয়ে আসছি। আমার হিরো এক্সট্রিম 125 আর বাইকটা গ্যারেজে আছে। আমি দ্রুত গিয়ে ফার্মেসি থেকে সব নিয়ে আসছি। ঠিক আছে বাবা, তুই সাবধানে যাস, আর আসার সময় জুয়ারের পার্লারে নামিয়ে দিয়ে আসিস। জি আব্বু। জোয়া রেডি হয়ে থাকলে ওকে নিচে আসতে বলুন।
কিছুক্ষণ পর জোয়া, নাবিলা আর রিয়াকে নিয়ে নিচে নামলো। সিয়াম তাদের দেখে এগিয়ে এলো। জোয়া, পার্লারে যাচ্ছ? আমি তোমাদের সাথে যাব। তোমাদের একা যাওয়া ঠিক হবে না। সিয়াম, আমার মনে হয় তোমার যাওয়ার কোনো দরকার নেই। আমি ওদের ড্রপ করে দিয়ে আসবো। ভাইয়া, তুমি তো ওষুধ আনতে যাবে। ওদের পার্লারে নামিয়ে দিলে ওরা একা একা ফিরবে কিভাবে? আমি সাথে থাকলে ওদের নিয়ে ফিরতে পারবো। হ্যাঁ রায়ান, সিয়াম তো ঠিকই বলেছে, ও আমাদের সাথে থাকুক। আমি বলেছি সিয়াম যাবে না মানে যাবে না। আমি নিজে তোমাদের নিয়ে আসবো। কথা ক্লিয়ার? রায়ানের কড়া ধমকে সিয়াম চুপ করে গেল। জোয়া রেগে রায়ানের দিকে তাকালো কিন্তু কিছু বলল না। রায়ান তার বাইক নিয়ে বেরিয়ে গেল আর জোয়ারা গাড়ির দিকে গেল। দাদাবাবু তো খুব রাগী মানুষ, আপনার গাড়িতে ওঠেন, আমি পার্লারে নিয়ে যাচ্ছি। জোয়া, রায়ান ভাইয়া তোকে একটু বেশি পজিটিভ ফিল করে। শিয়াম ভাইয়াকে তো তোর আশেপাশে ঘেঁচতেই দেয় না। হ্যাঁ আপু, রায়ান ভাইয়া তোকে কত ভালোবাসে সেটা ওনার চোখ দেখলেই বোঝা যায়। তোরা চুপ করবি? ওই খাটাস লোকটার কথা আমার একদম ভালো লাগে না। সে আমাকে ভালোবাসে না, শুধু আমার উপর হুকুম চালায়। পার্লারে বসে জোয়া নিজের ফোনটা বের করলো। সে নীলকে মেসেজ দিল। নীল, তুমি আজ আসবে তো? আমি তোমার জন্য অপেক্ষা করব। আমি তো তোমার আশেপাশেই আছি রাজকন্যা। আজ তোমাকে নীল লেহেঙ্গায় অপরূপ লাগবে আমি জানি। তুমি কি করে জানলে আমি নীল লেহেঙ্গা পরবো? তুমি কি জাদুকর? আমি জাদুকর নই জোয়া, আমি শুধু তোমার মনের কথা বুঝতে পারি। আজ রাতে তুমি আমাকে ঠিকই দেখতে পাবে। আমি আজ ওই বাড়ি থেকে পালিয়ে যাব নীল। রায়ান আমাকে খুব মানসিক শান্তি নষ্ট করছে। তুমি আমাকে নিয়ে যাবে? সময় হলেই সব হবে রাজকন্যা, তুমি শুধু ধৈর্য ধরো। জোয়া মুচকি হাসলো। পার্লারের কাছে শেষ হলে রায়ান এসে তাদের নিয়ে গেল। সন্ধ্যায় চৌধুরী বিলায় বিশাল আয়োজন। পুরো বাড়ি আলো দিয়ে সাজানো হয়েছে। ও মা, জোয়াকে তো একদম পরীর মতো লাগছে গো, কারো যেন নজর না লাগে। রায়ান বাবা, মেহমানরা তো সব আনতে শুরু করেছে, তুমি একটু গেটের দিকে যাও। হ্যাঁ রায়ান, হাসিব আর মিতাও চলে এসেছে, ওদের একটু বসতে দে। জি ফুপু, আমি যাচ্ছি। জোয়া, তুমি স্টেজে গিয়ে বসো, বেশি এদিক সেদিক ঘোরাঘুরি করবে না। আমি কোথায় বসবো সেটা তোমাকে বলে দিতে হবে না। আমি কোনো বাচ্চা মেয়ে নই। তুমি আমার পিচ্চি বউ, আমি যা বলবো তোমাকে তাই শুনতে হবে। জোয়ার রাগে গজগজ করতে করতে স্টেজে গিয়ে বসলো। নাবিলা আর রিয়া তার পাশেই আছে। মেহমানরা একে একে এসে জোয়াকে আশীর্বাদ করে যাচ্ছে। জোয়া মা, তোমাকে খুব সুন্দর লাগছে। রায়ান তো আজ তোমার দিক থেকে চোখ সরাতেই পারবে না। ভাগ্নি আমার বড় হয়ে গেছে। রায়ানের মতো ভালো ছেলে হয় না জোয়া, তুমি খুব লাকি। হ্যাঁ মামা মামি, আমি অনেক লাকি। এতই লাকি যে আমার দম বন্ধ হয়ে আসছে। কি বলছো মা? কিছু হয়েছে তোমাদের মধ্যে? না মামি, কিছু না। আমি একটু ওয়াশরুমে যাব। নাবিলা, তুই আমার সাথে চল। জোয়া ওয়াশরুমের দিকে যাওয়ার সময় দেখলো রায়ান জারার সাথে দাঁড়িয়ে হাসি মুখে কথা বলছে। যারা পরনে একটা শাড়ি আর সে রায়ানের খুব কাছাকাছি দাঁড়িয়ে আছে। থ্যাঙ্কস যারা, জোয়া আসলেই খুব স্পেশাল। তুমি তো একা এলে, তোমার পার্টনার কোথায়? জোয়ার কান দিয়ে যেন ধোঁয়া বের হচ্ছে। সে গটগট করে রায়ানের কাছে এগিয়ে গেল। রায়ান, আমাকে একটু পানি দাও তো, আমার খুব তেষ্টা পেয়েছে। রহিম চাচাকে বলছি, তুমি তো ওয়াশরুমে যাচ্ছিলে। আমার আর ওয়াশরুমে যাওয়ার দরকার নেই। যারা আপু, আপনি তো অনেকক্ষণ ধরেই দাঁড়িয়ে আছেন। আপনার পা ব্যথা করছে না? যান একটু বসে খাবার খান। যারা চলে যেতেই রায়ান মুচকি হাসলো। সে জোয়ার কোমরে হাত রেখে তাকে নিজের কাছে টেনে নিল। কি ব্যাপার পিচ্চি বউ, এত হিংসে কেন তোমার? আমার কোনো হিংসা নেই। তুমি যার সাথে খুশি ঢলাঢলি করো, আমার কিচ্ছু যায় আসে না। কিছু যদি না যায় আসে, তাহলে আমার কাছে ছুটে এলে কেন? তুমি আমাকে ভালোবাসতে শুরু করেছো জোয়া। কখনো না। আমি তোমাকে ঘেন্না করি, আমি অন্য একজনকে ভালোবাসি। রায়ানের চোখের দৃষ্টি হঠাৎ করে কঠিন হয়ে গেল। সে জোয়ার হাত শক্ত করে চেপে ধরল। কি বললে তুমি? কাকে ভালোবাসো তুমি? নাম বলো তার। আমার হাত ছাড়ো রায়ান, তুমি আমাকে ব্যথা দিচ্ছ। আমি আরো অনেক বেশি ব্যথা দিতে পারি জোয়া। তুমি আমার বউ, আমার বুকে মাথা রেখে
অন্য কারো কথা ভাবার সাহস তুমি কি করে পাও? তুমি জোর করে আমাকে বিয়ে করেছো। আমি তোমাকে স্বামী হিসেবে মানি না। আমি খুব তাড়াতাড়ি এই বাড়ি থেকে চলে যাব। রায়ান জোয়াকে ছেড়ে দিয়ে পিছিয়ে গেল। তার চোয়াল শক্ত হয়ে আছে। সে কোনো কথা না বলে সোজা গেটের দিকে চলে গেল। জোয়া একা দাঁড়িয়ে হাঁপাতে লাগলো। সে নিজের ফোনটা বের করে নীলকে মেসেজ দিল। নীল, তুমি কোথায়? আমি আর এক মুহূর্ত এখানে থাকতে চাই না। রায়ান খুব ভয়ঙ্কর হয়ে উঠেছে। আমি তোমাকে দেখছি রাজকন্যা, তুমি কেঁদো না। আমি খুব তাড়াতাড়ি তোমাকে আমার কাছে নিয়ে নেব। তুমি এক্ষুনি আসো নীল, প্লিজ আমাকে এখান থেকে নিয়ে যাও। তুমি শান্ত হও জোয়ার, আমি ঠিক সময় তোমার সামনে এসে দাঁড়াবো। আজ রাতের জন্য অন্তত তুমি রায়ানের সাথে স্বাভাবিক আচরণ করো, কেউ যেন সন্দেহ না করে। জোয়া চোখ মুছে আবার স্টেজে গিয়ে বসলো। সিয়াম অনেকক্ষণ ধরে জোয়ার সাথে কথা বলার সুযোগ করছিল। সে এবার জোয়ার পাশে এসে বসলো। জয়া, তোমার মন খারাপ কেন? রায়ান ভাইয়া কি তোমাকে কিছু বলেছে? না সিয়াম ভাইয়া, কিছু হয়নি। আমার একটু মাথা ব্যথা করছে। আমি কি তোমার জন্য ওষুধ নিয়ে আসব? তুমি চাইলে আমি তোমাকে একটু খোলা বাতাসে নিয়ে যেতে পারি। না, তার কোনো দরকার নেই, আমি ঠিক আছি। তুমি আমার সাথে মিথ্যে বলছো জয়া। আমি তোমার চোখ দেখে বুঝতে পারি তুমি রায়হান ভাইয়ার সাথে খুশি নও। তুমি যদি চাও আমি তোমাকে সাহায্য করতে পারি। ঠিক এই মুহূর্তে রায়ান স্টেজের কাছে এসে দাঁড়ালো। তার চোখে আগুন জ্বলছে। সিয়াম, তুমি এখানে কি করছো? মেয়েদের স্টেজে তোমার কি কাজ? আমি শুধু জয়ার সাথে কথা বলছিলাম ভাইয়া, ওর শরীরটা ভালো নেই। আমার বউয়ের শরীরের যত্ন আমি নিতে পারবো, তোমার এত দরদ দেখানোর কিছু নেই। তুমি পুরুষদের দিকে গিয়ে বসো। তুমি সব সময় আমাদের সাথে এমন খারাপ ব্যবহার করো কেন ভাইয়া? জয়া তো শুধু তোমার বউ না, সে আমার ফুফাতো বোনও। ও এখন শুধু আমার বউ, আর তুমি যদি এরপর ওর আশেপাশে ঘোরার চেষ্টা করো তাহলে আমি তোমাকে এই বাড়ি থেকে বের করে দেব। এদিকে সিয়াম অপমানে লাল হয়ে স্টেজ থেকে নেমে গেল। জোয়া ভয়ে কাঁপছে। রায়ান জোয়ার পাশে বসে তার হাতটা নিজের হাতের মুঠোয় নিল। তুমি এই ছেলেটার সাথে এত কথা কেন বলো? তুমি কি বুঝতে পারো না ওর নজর ভালো না? সিয়াম ভাইয়া খুব ভালো মানুষ, তোমার মতো রাক্ষস না। উনি আমাকে সাহায্য করতে চাইছেন। সাহায্য? কিসের সাহায্য? আমার কাছ থেকে পালানোর সাহায্য? জোয়া, তুমি আমার আগুন নিয়ে খেলছো। তুই জানো না আমি রেগে গেলে কি করতে পারি? আমি তোমাকে ভয় পাই না রায়ান, তুমি আমাকে মেরেই ফেলো না কেন? আমি তোমাকে মারবো না পিচ্চি বউ, আমি তোমাকে ভালোবাসবো, এমনভাবে ভালোবাসবো যে তুমি আমাকে ছাড়া আর কারো কথা ভাবতেই পারবে না। রায়ানের কথাগুলো জোয়ার বুকের ভেতর একটা অদ্ভুত কাঁপন ধরে দিল। সে রায়ানের চোখের দিকে তাকিয়ে রইল। সেই চোখে রাগ আছে, জেদ আছে, আবার এক অদ্ভুত ভালোবাসাও আছে। জোয়া নিজের মনের সাথে যুদ্ধ করছে। একদিকে নীল, যাকে সে নিজের মনের সব কথা বলতে পারে, অন্যদিকে রায়ান, যে তাকে পাগলের মতো নিজের করে রাখতে চায়। ওয়ালিমা অনুষ্ঠান শেষে সবাই যখন ক্লান্ত হয়ে যার যার ঘরে চলে গেল, জোয়া তখন বারান্দায় দাঁড়িয়ে আছে। রাত অনেক গভীর হয়েছে। নীল, তুমি আমাকে কথা দিয়েছিলে তুমি আজ আসবে। তুমি কোথায় নীল? আমি তোমার খুব কাছেই আছি জোয়া, তুমি শুধু একটু অপেক্ষা করো, আমাদের দেখা হওয়ার সময় প্রায় হয়ে এসেছে। তুমি আমাকে ঠকাচ্ছ না তো নীল? তুমি সত্যিই আসবে তো? আমি তোমাকে কোনোদিন ঠকাবো না রাজকন্যা, তুমি শুধু আমার উপর ভরসা রাখো। জোয়া ফোনটা বুকে চেপে ধরে চোখ বন্ধ করলো। সে জানে না তার কপালে কি লেখা আছে। সে কি নীলের সাথে নতুন জীবন শুরু করবে, নাকি রায়ানের ভালোবাসার জালে আটকে যাবে? কালকের দিনটা জোয়ার জীবনের সবচেয়ে বড় সিদ্ধান্ত নেওয়ার দিন। তুমি দরজা বন্ধ করছো কেন? অলিমা শেষ হয়েছে কিন্তু বাড়ির অর্ধেক মেহমান এখনো যায়নি। কেউ ডাকলে কি ভাববে? ভাবলে ভাবুক, আমার বউয়ের সাথে আমি আমার ঘরে আছি, চুরি তো আর করছি না, আর কেউ এখন ডাকবে না, রাত অনেক হয়েছে। আমার ঘুম পাচ্ছে না, তুমি দরজা খোলো, আমি দাদের ঘরে গিয়ে শুবো। দাদের শরীরটা ভালো নেই, আমার মনের পাশে থাকা দরকার।
দাদির কাছে ফুপু আর আম্মু আছে। তোমার যাওয়ার কোনো দরকার নেই। তুমি এখন শুধু আমার কাছে থাকবে। এদিকে রায়ান ধীর পায়ে জোয়ার দিকে এগিয়ে এলো। জোয়া ভয়ে পেছাতে পেছাতে খাটের কিনারায় গিয়ে ধাক্কা খেল। রায়ান জোয়ার খুব কাছে এসে দাঁড়ালো। তার চোখে এক অদ্ভুত নেশা। ওয়ালিমা অনুষ্ঠানের ধকল শেষে রায়ান অনেক বেশি ক্লান্ত, কিন্তু জোয়াকে দেখে তার সব ক্লান্তি যেন দূর হয়ে যাচ্ছে। জোয়া নীল লেহেঙ্গায় অপরূপা লাগছে। রায়ান জোয়ার 2 হাত ধরে তাকে নিজের আরও কাছে টেনে নিল। জোয়ার নিঃশ্বাস ভারী হয়ে আসছে। তুমি আমাকে এভাবে ধরে আছো কেন? আমাকে ছাড়ো রায়ান, আমার ভয় করছে। নিজের স্বামীকে ভয় পেলে চলবে কি করে পিচ্চি বউ? কাল তো তোমাকে ছেড়ে দিয়েছিলাম, কিন্তু আজ ছাড়বো না। তুমি আমার বিবাহিতা স্ত্রী, আমার সব অধিকার আমি আজ কড়াই গণ্ডায় আদায় করব। তুমি আমাকে ভালোবাসো না, শুধু জোর করে আমাকে নিজের কাছে রাখতে চাও। আমি তোমার এই জোর জবরদস্তি মানবো না। ভালোবাসা কি সেটা তুমি এখনো বোঝো না জোয়া। তুমি শুধু আমার রাগটাই দেখেছো, আজ আমার ভালোবাসা দেখবে। রায়ান জোয়ার কপালে, চোখে আর গালে আলতো করে চুমু খেতে লাগলো। জোয়া বাধা দেওয়ার চেষ্টা করলেও রায়ানের শক্তির কাছে সে কিছুই করতে পারল না। রায়ানের ছোঁয়ায় জোয়ার শরীরে এক অদ্ভুত শিহরণ বয়ে গেল। সে নিজের অজান্তে রায়ানের শার্ট খামচে ধরল। রায়ান জোয়াকে কোলে তুলে নিয়ে বিছানায় শুয়ে দিল। ঘরের আলো নিভিয়ে শুধু একটা নীল রঙের ড্রিম লাইট জ্বালিয়ে দিল। পুরো ঘরে এক অদ্ভুত রোমান্টিক পরিবেশ তৈরি হলো। রায়ান প্লিজ, আমি এখনো প্রস্তুত নই, আমাকে একটু সময় দাও। সময় তো তোমাকে আমি সারা জীবন দেব জোয়া, কিন্তু আজ রাতের জন্য কোনো সময় নেই। আজ তুমি শুধু আমার। রায়ানের ভালোবাসার গভীরতা জোয়াকে এক নতুন জগতের সাথে পরিচয় করিয়ে দিল। জোয়া বুঝতে পারল না সে রায়ানকে বাধা দেবে নাকি তার ভালোবাসায় নিজেকে সঁপে দেবে। তার মনের ভেতর নীল আর রায়ানের মধ্যে এক অদ্ভুত যুদ্ধ চলতে শুরু করলো। সকালবেলা পাখির ডাকে জোয়ার ঘুম ভাঙল। সে চোখ মেলে দেখলো রায়ান তার পাশে শুয়ে অঘরে ঘুমাচ্ছে। জোয়া রায়ানের মুখের দিকে তাকিয়ে রইল। ঘুমন্ত অবস্থায় রায়ানকে খুব শান্ত আর নিষ্পাপ লাগছে। জোয়া খুব সাবধানে রায়ানের পাশ থেকে উঠে ওয়াশরুমে চলে গেল। নিচে ড্রয়িং রুমে তখন সকালের নাস্তার আয়োজন চলছে। মেহমানরা একে একে বিদায় নিচ্ছে। দাদি সোফায় বসে তসবিহ পড়ছে। আসাদ, জোয়া আর রায়ান কি এখনো উঠেনি? ওদের তো একটু পর আমার কাছে আসার কথা। আম্মা, ওরা কাল অনেক রাত পর্যন্ত জেগেছিল, ওদের একটু ঘুমাতে দিন। জুয়া তো এখনো বাচ্চা মেয়ে, ও সংসারের এত নিয়ম কারণ কি করে বুঝবে? ঠিক বলেছিস আসাদ, রায়ানেরও তো অনেক রেসপন্সিবিলিটি নিচ্ছে, অফিসেও এত চাপ, তার উপর বিয়ের ঝামেলা। ওদের একটু নিজের মতন সময় দেওয়া উচিত। হ্যাঁ ভাইজান, আমি জোয়ার জন্য ওর পছন্দের পরোটা আর মাংস ভুনা করে রেখেছি, ও উঠলেই খেতে দিব। ফাহিম কোথায়? ওকে তো সকাল থেকেই দেখছি না। ফাহিম তো ওর ঘরে বসে ড্রিম লিগ সরকার খেলছে। ও তো গেম ছাড়া আর কিছুই বোঝে না। তুই একটা মিথ্যাবাদী আয়ান। আমি গেম খেলছি না, আমি আমার প্লেয়ারদের ট্রেনিং দিচ্ছি। আমার টিমের অনেক ইমপ্রুভমেন্ট দরকার। ফাহিম ফোন হাতে নিয়ে সিঁড়ি দিয়ে নামতে নামতে কথাগুলো বলল। সবাই তার কথা শুনে হেসে ফেলল। ঠিক তখনই জোয়া নিচে নেমে এলো। তার পরনে একটা হালকা গোলাপি রঙের সালোয়ার কামিজ, তাকে খুব স্নিগ্ধ লাগছে। আয় দাদু ভাই, আমার কাছে আয়। তোর শরীর ভালো আছে তো? জি দাদি, আমি ঠিক আছি। আপনার শরীর কেমন এখন? বুকে ব্যথা আছে? না রে দাদু ভাই, এখন ঠিক আছি। ডক্টর ইব্রাহিমের ওষুধগুলো খুব কাজ দিয়েছে। তুই রায়হানকে ডেকে আন, একসাথে নাস্তা করবি। উনি ঘুমাচ্ছেন দাদি, আমি ওনাকে ডাকতে পারবো না, ওনার খুব রাগ। ঠিক সেই মুহূর্তে রায়ান সিঁড়ি দিয়ে নিচে নেমে এলো। তার পরনে একটা সাদা টি শার্ট আর কালো ট্রাউজার, তাকে বেশ ফ্রেশ লাগছে। কে বলেছে আমার রাগ? আমি তো অনেকক্ষণ আগেই উঠেছি, শুধু জোয়ার জন্য অপেক্ষা করছিলাম। মিথ্যা কথা, তুমি তো অঘরে ঘুমাচ্ছিলে। বউয়ের সাথে একটু রোম্যান্স করার জন্য মিথ্যা বলা যায়, তাই না আব্বু? ঠিক বলেছিস বাবা, বউয়ের সাথে একটু দুষ্টুমি তো করতেই হয়। রায়ানের কথা শুনে জোয়া লজ্জায় মুখ লাল করে ফেলল। সবাই একসাথে নাস্তা করে বসলো। শ্যাম এক কোণে বসে চুপচাপ নাস্তা করছে। সে আর চোখে জোয়ার দিকে তাকাচ্ছে। রায়ান সেটা খেয়াল করলো, কিন্তু কিছু বলল না। নাস্তা শেষে রায়ান তার ল্যাপটপ নিয়ে বসলো। তার কয়েকটা ইমেল চেক করার ছিল। জোয়া তার ঘরে গিয়ে ফোন হাতে নিল। সে দেখলো নীল তাকে মেসেজ দিয়েছে। শুভ সকাল রাজকন্যা,
কালকের রাতটা কেমন কাটলো? খুব খারাপ কেটেছে নীল। রায়ান আমাকে খুব কষ্ট দিচ্ছে। আমি আর এক মুহূর্ত এই বাড়িতে থাকতে চাই না। আমি জানি জোয়া, আমি তোমার কষ্ট বুঝতে পারছি। তুমি তৈরি থেকো, আমরা আজ রাতেই এই শহর ছেড়ে চলে যাব। সত্যি বলছো নীল? তুমি আমাকে নিয়ে যাবে? কিন্তু রায়ান যদি আমাদের ধরে ফেলে, ও তো আমাকে মেরেই ফেলবে। রায়ান আমাদের কিছুই করতে পারবে না, আমি সব ব্যবস্থা করে ফেলেছি। তুমি শুধু তোমার দরকারি জিনিসপত্র গুছিয়ে রাখো। রাত 2টায় আমি তোমার বাড়ির পেছনের গেটে অপেক্ষা করব। ঠিক আছে নীল, আমি তৈরি থাকবো। তুমি কিন্তু অবশ্যই আসবে। তুমি না এলে আমি মরেই যাব। আমি আসবো রাজকন্যা, আমি কথা দিচ্ছি। জয়া ফোনটা ব্যাগে লুকিয়ে রাখলো। তার বুকটা ধুক ধুক করছে। সে আজ রাতে রায়ানকে ছেড়ে নীলের কাছে চলে যাবে। এই বাড়ি, এই পরিবার, সব কিছু ছেড়ে এক অজানা জীবনের দিকে পা বাড়াবে। বিকেলে জোয়া যখন বাগানে বসেছিল তখন সিয়াম তার কাছে এলো। জয়া, তুমি কি খুব চিন্তায় আছো? তোমাকে দেখে খুব আনমনা মনে হচ্ছে। না সিয়াম ভাইয়া, আমি ঠিক আছি, এমনিতেই বসে আছি। জয়া, তুমি আমাকে মিথ্যা বলছো। আমি জানি তুমি রায়হান ভাইয়ের সাথে খুশি নেই। উনি তোমার সাথে খুব খারাপ ব্যবহার করেন। তুমি যদি চাও আমি তোমাকে সাহায্য করতে পারি। আমরা এখান থেকে দূরে কোথাও চলে যেতে পারি। সিয়াম ভাইয়া, আপনি এসব কি বলছেন? আপনি আমার ভাই হন। আমি তোমাকে ছোটবেলা থেকেই পছন্দ করি জয়া, কিন্তু রায়হান ভাইয়ার ভয় কখনো কিছু বলতে পারিনি। তুমি আমাকে একবার সুযোগ দাও, আমি তোমাকে অনেক সুখে রাখবো। সিয়াম জোয়ার হাত ধরার চেষ্টা করলো। জোয়া ভয়ে পিছিয়ে গেল। ঠিক তখনই রায়ান সেখানে এসে উপস্থিত হলো। রায়ানের চোখে আগুন জ্বলছে। সে এক ঝটকায় সিয়ামকে দূরে সরিয়ে দিল। তোর সাহস তো কম না সিয়াম, আমার বউয়ের দিকে হাত বাড়াস। আজ তোর একদিন কি আমার একদিন। ভাইয়া, তুমি আমাকে ভুল বুঝছো। আমি শুধু জয়ার সাথে কথা বলছিলাম। চুপ কর বেয়াদব, তুই কি কথা বলছিলি সেটা আমি খুব ভালো করেই শুনেছি। তুই আমার বউকে নিয়ে পালিয়ে যেতে চাস? তোর এত বড় সাহস? রায়ান সিয়ামকে কলার ধরে একটা ঘুষি মারতে যাবে, এমন সময় জোয়া রায়ানের হাত চেপে ধরল। রায়ান প্লিজ, ওনাকে মারবেন না। দাদি জানলে খুব কষ্ট পাবে। উনি আমাদের মেহমান। মেহমান বলে ওকে আমি ছেড়ে দেব না জোয়া। ও আমার সংসারে আগুন লাগাতে চায়। আপনি ওনাকে ছেড়ে দিন, আমি বলছি ওনাকে ছেড়ে দিন। জোয়ার কথায় রায়ান সিয়ামকে ছেড়ে দিল। সিয়াম ভয়ে কাঁপতে কাঁপতে সেখান থেকে চলে গেল। রায়ান জোয়ার দিকে রাগী চোখে তাকালো। তুমি ওর পক্ষ নিচ্ছ কেন জোয়া? তুমি কি ওকে পছন্দ করো? আমি কারোর পক্ষ নিচ্ছি না। আমি শুধু বাড়িতে কোনো ঝামেলা চাই না। আর আপনি সব সময় তো রেগে থাকেন কেন? আমি রেগে থাকি কারণ তুমি আমাকে বুঝতে চাও না। আপনি আমাকে ভালোবাসেন না, শুধু আমাকে নিয়ন্ত্রণ করতে চান। আমি আপনার পুতুল নই রায়ান। আমি শুধু তোমাকে সব বিপদ থেকে দূরে রাখতে চাই। তুমি এখনো অনেক ছোট, পৃথিবীর অনেক কিছুই তুমি বোঝো না। আমি সব বুঝি, আমাকে আর জ্ঞান দিতে হবে না। জোয়া গটগট করে সেখান থেকে চলে গেল। রায়ান দীর্ঘশ্বাস ফেলে একটা বেঞ্চে বসলো। সে পকেট থেকে ফোন বের করে নীল আইডিটা লগ ইন করলো। সে জোয়ার মেসেজগুলো আবার পড়ল। তার চোখে পানি জমে উঠল। সে জোয়াকে পাগলের মতো ভালোবাসে, কিন্তু জোয়া তাকে ভুল বুঝছে। সে জোয়াকে নিজের করে পাওয়ার জন্য এই ফেক আইডিটা খুলেছিল। সে ভেবেছিল নীল হয়ে সে জোয়ার মনের কাছাকাছি যেতে পারবে, তারপর একদিন সব সত্যি বলে দিবে। কিন্তু পরিস্থিতি এখন তার নিয়ন্ত্রণের বাইরে চলে যাচ্ছে। জোয়া আজ রাতেই নীলের সাথে পালিয়ে যেতে চায়। রায়ান বুঝতে পারছে না সে কি করবে। রাতে ডাইনিং টেবিলে সবাই একসাথে খেতে বসলো। খাবার টেবিলে এক অদ্ভুত নীরবতা। সিয়াম রাতের খাবার না খেয়েই শুয়ে পড়েছে। ফুফু আর ফুফা কাল সকালে চলে যাবে। রায়ান, তুমি জোয়াকে নিয়ে আমাদের বাড়িতে একবার ঘুরে এসো। জোয়া তো বিয়ের পর কোথাও যায়নি। জি ফুপা, আমি সময় বের করে ওকে নিয়ে যাব। জোয়ামা, তুমি কিছু খাচ্ছ না কেন? শরীর খারাপ লাগছে নাকি? না ফুফু, আমার শরীর ঠিক আছে। আমার খেতে ইচ্ছে করছে না। একটু খেয়ে নে মা, রাতে তো তোর আবার ক্ষুধা লাগবে। আমি পরে খাবো আম্মু, আমি এখন আমার ঘরে যাচ্ছি। এদিকে জোয়া খাবার টেবিল থেকে উঠে নিজের ঘরে চলে গেল। রায়ান তার খাওয়া শেষ করে জোয়ার ঘরে গেল। জোয়া তখন তার আলমারি থেকে
কাপড় চোপড় গুছিয়ে একটা ছোট ব্যাগে ভরছিল। রায়ান ঘরে ঢুকতেই জোয়া চমকে গিয়ে ব্যাগটা খাটের নিচে লুকিয়ে ফেলল। কি লুকাচ্ছ তুমি জুয়া? কিছু না, আমি কিছু লুকাচ্ছি না। তুমি আমার সাথে মিথ্যা বলতে পারো না জুয়া। তোমার চোখ সব বলে দিচ্ছে। তুমি কাল রাতের জন্য প্রস্তুত তো? কাল রাতে কি হবে? কাল রাতে আমি তোমাকে একটা সারপ্রাইজ দেব। এমন একটা সারপ্রাইজ যা তুমি জীবনেও ভুলতে পারবে না। আমার আপনার কোনো সারপ্রাইজ লাগবে না, আপনি আমাকে একটু একা থাকতে দিন। ঠিক আছে, আমি যাচ্ছি। তবে মনে রেখো জোয়া, তুমি আমার বউ। তুমি আমার থেকে দূরে কোথাও যেতে পারবে না। রায়ান ঘর থেকে বেরিয়ে গেল। জোয়া স্বস্তির নিঃশ্বাস ফেলল। সে খাটের নিচ থেকে ব্যাগটা বের করে আবার কাপড় গোছাতে শুরু করলো। রাত 1টার দিকে জোয়ার ফোন বেজে উঠল। নীল মেসেজ দিয়েছে। রাজকন্যা, তুমি তৈরি তো? আমি বেরিয়ে পড়েছি। হ্যাঁ নীল, আমি তৈরি। তুমি তাড়াতাড়ি আসো, আমার খুব ভয় করছে। ভয় পেও না জোয়া, আমি তোমার কাছেই আসছি। তুমি ঠিক 2টায় পেছনের গেটে চলে আসবে। ঠিক আছে নীল। জোয়া তার ব্যাগটা নিয়ে সাবধানে দরজা খুলে বাইরে এলো। পুরো বাড়ি নিস্তব্ধ, সবাই ঘুমাচ্ছে। রহিম চাচা তার ঘরে ঘুমাচ্ছেন। জোয়া পা টিপে টিপে সিঁড়ি দিয়ে নিচে নামলো। তার হার্টবিট এত জোরে স্পন্দন করছে যে মনে হচ্ছে বুকের খাঁচা ভেঙে বেরিয়ে আসবে। সে পেছনের গেটের কাছে গিয়ে দাঁড়ালো। রাত 2টা বাজতেই আর মাত্র 5 মিনিট বাকি। জোয়া বারবার তার ঘড়ির দিকে তাকাচ্ছে। ঠিক তখনই সে দেখলো গেটের বাইরে একটা ছায়া দাঁড়িয়ে আছে। জোয়ার বুকটা আনন্দে নেচে উঠল। নীল, তুমি এসেছো? এদিকে জোয়া ধীরে ধীরে গেটটা খুলল। সে বাইরে পা রাখতেই কেউ একজন পেছন থেকে তার মুখ চেপে ধরল। জোয়া চিৎকার করার চেষ্টা করলো, কিন্তু পারল না। তাকে জোর করে গাড়ির পেছনের সিটে বসানো হলো। জোয়া ভয়ে জ্ঞান হারানোর উপক্রম। সে বুঝতে পারছে না তার সাথে কি হচ্ছে। সে কি নীলের কাছে যাচ্ছে নাকি কোনো বিপদে পড়ল? ভয় পেও না জোয়া, এটা আমি, রায়ান। রায়ান, তুমি এখানে কি করছো? আমাকে কোথায় নিয়ে যাচ্ছ? আমি তোমাকে তোমার ভালোবাসার মানুষের কাছে নিয়ে যাচ্ছি জোয়া। তুমি যার জন্য এত পাগল, আজ আমি তোমাকে তার হাতেই তুলে দেব। তুমি কি বলছো রায়ান? তুমি সব জানো? হ্যাঁ জোয়া, আমি সব জানি। তুমি নীলের সাথে পালিয়ে যেতে চাও, আমি আজ তোমাকে নীলের কাছেই নিয়ে যাচ্ছি। এদিকে জোয়া অবাক হয়ে রায়ানের দিকে তাকিয়ে রইল। রায়ান গাড়ি চালাচ্ছে। তার মুখটা অন্ধকারে স্পষ্ট দেখা যাচ্ছে না। জোয়া বুঝতে পারছে না রায়ান তাকে কোথায় নিয়ে যাচ্ছে। সে কি সত্যিই তাকে নীলের কাছে নিয়ে যাচ্ছে, নাকি তাকে মেরে ফেলার জন্য কোনো নির্জন জায়গায় নিয়ে যাচ্ছে। জোয়ার মনের ভেতর ভয় আর উত্তেজনা একসাথে কাজ করছে। গাড়ির গতি বাড়ছে। জোয়া জানলা দিয়ে বাইরে তাকালো। রাস্তাঘাট সব ফাঁকা, শুধু রাস্তার 2 পাশে ল্যাম্পপোস্টের আলো গাড়ির ভেতর এসে পড়েছে। জোয়া চোখ বন্ধ করে নীলের মুখটা কল্পনা করার চেষ্টা করলো। সে জানে না নীল দেখতে কেমন। সে শুধু নীলের কথাগুলো মনে করার চেষ্টা করলো। নীল বলেছিল সে জোয়াকে সব বিপদ থেকে রক্ষা করবে। আজকে নীল তাকে রায়ানের হাত থেকে বাঁচাতে পারবে, নাকি রায়ান তাকে চিরতরে শেষ করে দেবে? এই প্রশ্নগুলোর উত্তর জোয়ার জানা নেই। সে শুধু জানে আজ রাতের পর তার জীবন আর আগের মতো থাকবে না। হয় সে নীলের সাথে নতুন জীবন শুরু করবে, আর নয় হয় রায়ানের হাতে তার জীবনের শেষ পরিণতি ঘটবে। গাড়ি একটা নদীর ধারে এসে থামল। জায়গাটা খুব নির্জন, চারিদিকে শুধু অন্ধকারের রাজত্ব। নদীর কলকল শব্দ ছাড়া আর কোনো শব্দ নেই। রায়ান গাড়ি থেকে নেমে জোয়ার দিকে দরজাটা খুলে দিল। নামো জোয়া, আমরা পৌঁছে গেছি। এটা কোন জায়গা রায়ান? নীল কোথায়? নীল এখানেই আছে, তুমি গাড়ি থেকে নামলেই তাকে দেখতে পাবে। জোয়া কাঁপতে কাঁপতে গাড়ি থেকে নামলো। সে চারদিকে তাকালো, কিন্তু কাউকে দেখতে পেল না। এখানে তো কেউ নেই রায়ান, তুমি আমাকে মিথ্যা বলেছো। তুমি আমাকে এখানে কেন এনেছো? আমি মিথ্যা বলিনি জোয়া, একটু অপেক্ষা করো, নীল এখনই আসবে। জোয়া ভয়ে রায়ানের হাত চেপে ধরল। সে বুঝতে পারছে না তার কি করা উচিত। সে কি এখান থেকে পালিয়ে যাবে, নাকি নীলের জন্য অপেক্ষা করবে? রায়ান জোয়ার দিকে তাকিয়ে মুচকি হাসল। তার অন্ধকারে হাসিটা খুব রহস্যময় মনে হচ্ছে। জোয়ার বুকের ভেতর একটা অদ্ভুত অজানা ভয় কাজ করতে শুরু করল। তুমি আমার সাথে মিথ্যা বলছো রায়ান। নীল কোথায়?
আমি মিথ্যা বলি না জোয়া। তোমার সে কাপুরুষ প্রেমিক কোথায় লুকিয়ে আছে আমি জানি না। নীল কাপুরুষ নয়, ও ঠিক আসবে। এদিকে জোয়া বারবার এদিক ওদিক তাকাচ্ছে। রাত গভীর হচ্ছে, নদীর বাতাসে জোয়ার শরীর কাঁপছে। হঠাৎ জোয়ারের ফোনে একটা মেসেজ এলো। জোয়া কাঁপা কাঁপা হাতে ফোনটা বের করলো। নীল মেসেজ দিয়েছে। আমাকে ক্ষমা করে দিও রাজকন্যা, আমি দূর থেকে দেখলাম রায়ান তোমার সাথে আছে। রায়ান খুব ভয়ঙ্কর মানুষ, ওর সামনে যাওয়ার সাহস আমার নেই। আমি চলে যাচ্ছি। তুমি এটা কি বলছো নীল? তুমি আমাকে একা ফেলে চলে যাবে? তুমি না বলেছিলে সব বিপদ থেকে আমাকে বাঁচাবে? আমি ভেবেছিলাম তুমি একা আসবে, কিন্তু রায়ানকে দেখে আমি ভয় পেয়ে গেছি। আমাকে ভুলে যাও জোয়া। জোয়ার হাত থেকে ফোনটা মাটিতে পড়ে গেল। সে বিশ্বাস করতে পারছে না নীল তাকে এভাবে ধোকা দেবে। রায়ান নিজ হয়ে ফোনটা তুলে নিল। দেখলে তো তোমার ভালোবাসার মানুষের আসল রূপ। যে ছেলে একটা মেয়ের জন্য সামান্য বিপদের মুখোমুখি হতে পারে না, সে আবার ভালোবাসবে কি করে? তুমি চুপ করো রায়ান, তুমি ইচ্ছে করে নীলকে ভয় দেখিয়েছো। আমি তো কিছুই করিনি, আমি শুধু তোমাকে এখানে নিয়ে এসেছি। তোমার নীল তো আমাকে দেখেই লেজ গুটিয়ে পালিয়েছে। আমি এখন কি করব? আমি কোথায় যাব? তুমি তোমার স্বামীর সাথে নিজের বাড়িতে যাবে। চলো গাড়িতে ওঠো। আমি যাব না, আমি মরে যাব, তবুও তোমার সাথে ওই বাড়িতে ফিরে যাব না। জোয়া নদীর দিকে এক পা বাড়তে রায়ান তাকে শক্ত করে ধরে ফেলল। জোয়া রায়ানের বুকে মাথা রেখে হাউ মাউ করে কাঁদতে শুরু করলো। রায়ান জোয়ার মাথায় হাত খুলে দিয়ে তাকে শান্ত করার চেষ্টা করছে। পাগল মেয়ে একটা, কেউ এভাবে কাঁদে? আমি তো আছি তোমার সাথে। তুমি আমাকে ভালোবাসো না রায়ান, তুমি শুধু আমাকে কষ্ট দিতে জানো। আমি তোমাকে কতটুকু ভালোবাসি সেটা তুমি কোনোদিন বুঝতে পারবে না পিচ্চি বউ। চলো এবার বাড়ি চলো। রায়ান জোয়াকে কোলে করে গাড়িতে বসালো। বাড়ি ফেরার পুরো রাস্তা জোয়া রায়ানের মা কাঁধে মাথা রেখে অঘরে ঘুমিয়ে পড়ল। সকালে পাখির ডাকে জোয়ার ঘুম ভাঙল। সে দেখলো তার মাথায় জলপট্টি দেয়া। রায়ান পাশে বসে আছে। জোয়ার প্রচন্ড জ্বর। এখন কেমন লাগছে তোমার? মাথা ব্যথা করছে? আমার খুব শীত করছে রায়ান। রাতে নদীর পাড়ে ঠান্ডা বাতাস লেগেছে, তাই জ্বর এসেছে। আমি ডাক্তার ইব্রাহিমকে কল দিয়েছিলাম, উনি ওষুধ বলে দিয়েছেন। তুমি চুপচাপ শুয়ে থাকো। রিনা, আম্মু আর সালমা আম্মু ঘরে ঢুকলেন। ও মা জোয়া, গায়ে তো অনেক জ্বর, রাতে তো ঠিকই ছিল। রাতে ফ্যান ফুল স্পিডে দিয়ে ঘুমিয়েছিল, তাই ঠান্ডা লেগেছে আম্মু। আমি ওষুধ খাইয়ে দিয়েছি। তুই আজ অফিসে যাস না রায়হান? বউটার পাশে থাক, আমি নিচে গিয়ে জোয়ার জন্য চুপ বানিয়ে আনছি। হ্যাঁ বাবা, তুই ওর খেয়াল রাখ, আমরা দাদির কাছে যাচ্ছি। ভাবি তোমার কি হয়েছে? তুমি অসুস্থ কেন? কিছু হয়নি ফাহিম ভাইয়া, একটু জ্বর এসেছে। তুমি তাড়াতাড়ি সুস্থ হয়ে যাও ভাবি। কাল কিন্তু আমার ড্রিম লিগ সকালের ফাইনাল ম্যাচ, তোমাকে আমার পাশে বসে দেখতে হবে। তুই সব সময় গেম নিয়ে থাকিস ফাহিম, দেখছিস না ভাবি অসুস্থ। তোরা এখন যা এখান থেকে, জোয়াকে ঘুমাতে দে। ফাহিমা রায়ান চলে গেল। নাবিরা আর রিয়া এলো জোয়াকে দেখতে। কিরে জোয়া, তুই তো বিয়ের 2 দিন না যেতেই বিছানায় পড়ে গেলি। রায়ান ভাইয়া তোকে একটু বেশি ভালোবাসছে মনে হয়। ঠিক বলেছিস আপু, রায়ান ভাইয়ার রোম্যান্সের চোটে আমাদের পিচ্চি বউ কাবু হয়ে গেছে। তোরা একটু চুপ করবি, আমার মাথা ধরেছে। তোমরা এখন যাও, ওকে একটু বিশ্রাম নিতে দাও। নিচে ড্রয়িং রুমে দাদি, শফিক, ফুফা আর আসাদ চাচা বসে কথা বলছেন। আসাদ, জোয়ার শরীর কেমন এখন? আয়ান তো ওর কাছেই আছে আম্মা, ওষুধ খাইয়েছি, জ্বর কমে যাবে। আমরা আজ বিকেলেই চলে যাব আম্মা। সিয়ামকে তো দেখলাম মুখ গোমরা করে বসে আছে। তোরা আরেকটা দিন থেকে যা না, বাড়িটা কেমন খা খা করবে। দুপুরে রায়ান জোয়াকে খাইয়ে দিচ্ছিল, এমন সময় দরজা নক করলো। রহিম চাচা জোয়াকে নিয়ে ঘরে এলেন। জারাকে দেখে জোয়ার মেজাজ খারাপ হয়ে গেল। হাই রায়ান, তুমি আজ অফিসে গেলে না, তাই কিছু ইম্পর্টেন্ট ফাইল নিয়ে এলাম। থ্যাঙ্কস যারা, তুমি বসো। জ্বর একটু জ্বর তো, তাই ওকে রেখে যেতে পারলাম না। ও সো স্যাড। জোয়া, তোমার এখন কেমন লাগছে? আমার ভালো লাগছে না। রায়ান, তুমি ওনাকে ড্রয়িং রুমে গিয়ে বসতে বলো, আমার ঘুম পাচ্ছে। ইটস ওকে জোয়া, আমি বেশিক্ষণ থাকবো না।
রায়ান, এই ফাইলগুলোতে তোমার সাইন লাগবে। দুপুরে চাচা জারাকে নিয়ে ঘরে এলেন। জারাকে দেখে জোয়ার মেজাজ খারাপ হয়ে গেল। রায়ান ফাইলগুলো দেখতে শুরু করলো। জারা রায়ানের খুব কাছে গিয়ে দাঁড়িয়ে ফাইলগুলো বুঝিয়ে দিচ্ছে। জোয়ার বুকের ভিতর রাগে আগুন জ্বলছে। রায়ান আমার পানির তেষ্টা পেয়েছে, আমাকে পানি দাও। এই তো দিচ্ছি। যারা, তুমি একটু ওই সোফাটায় বসো, আমি ফাইলগুলো দেখছি। রায়ান জোয়াকে পানি খাইয়ে দিল। যারা সোফায় বসে ফোন টিপছে। জোয়া ইচ্ছে করে রায়ানের হাত ধরে নিজের বুকের কাছে। রায়ান, তুমি আজ সারা দিন আমার পাশে থাকবে তো? আমাকে ছেড়ে কোথাও যাবে না তো? কোথাও যাব না পিচ্চি বউ, সারাদিন তোমার কাছেই থাকবো। যারা বুঝতে পারলো জোয়া তাকে সহ্য করতে পারছে না, সে ফাইলগুলো নিয়ে উঠে দাঁড়ালো। রায়ান, আমি আজ আসছি, কাল অফিসে দেখা হবে। ঠিক আছে যারা, সাবধানে যেও। এদিকে যারা চলে যাওয়ার পর জোয়া মুখ ফুলিয়ে বসে রইল। রায়ান হেসে জোয়ার কপালে চুমু খেল। খুব তো হিংসে তোমার, বউয়ের এই হিংসে দেখতে আমার খুব ভালো লাগে। একদম ভালো লাগে না আমার। তুমি এই মেয়েটার সাথে এত কথা কেন বলো? ও আমার কলিগ জোয়া, ওর সাথে শুধু কাজের কথা হয়। তুমি শুধু শুধু জেলাস ফিল করো। জোয়ামা, এখন শরীর কেমন? মুখটা একেবারে শুকিয়ে গেছে। এখন একটু ভালো লাগছে মামা। আমি জানি মামা, আমি ওনার সব কথা শুনি। রায়ান ওপাশ ওয়াশরুমে গেলে জোয়ার ফোন বেজে উঠল। নীল মেসেজ দিয়েছে। রাজকন্যা কেমন আছো? আমাকে কি তুমি ক্ষমা করতে পেরেছো? তুমি আমাকে আর মেসেজ দেবে না নীল, তুমি একটা স্বার্থপর আর কাপুরুষ। আমাকে ভুল বুঝো না জোয়া, আমি তোমার ভালোর জন্যই ওখান থেকে চলে এসেছিলাম। আমার ভালো মন্দ তোমাকে আর দেখতে হবে না, আমার স্বামী আছে, সে আমার ভালো মন্দ খুব ভালো করেই বোঝে। তুমি আমার জীবন থেকে দূরে চলে যাও। জোয়া ফোনটা বন্ধ করে বালিশের নিচে রেখে দিল। রায়ান ওয়াশরুম থেকে বেরিয়ে এসে জোয়ার পাশে বসলো। কার সাথে কথা বলছিলে জোয়া? কারোর সাথে না, নাবিলা মেসেজ দিয়েছিল। মিথ্যা বলাটা তুমি এখনো শিখতে পারোনি পিচ্ছি বউ। তোমার চোখ দেখলেই আমি সব বুঝতে পারি। আপনি আমাকে এত বোঝেন, কিন্তু আমি কি চাই সেটা বোঝেন না কেন? তুমি কি চাও সেটা তুমি নিজেই জানো না জোয়া। তুমি শুধু আবেগের বশবর্তী হয়ে ভুল মানুষের দিকে ছুটছ। সন্ধ্যায় জোয়ার জ্বর অনেকটা কমে গেছে। সে বারান্দায় দাঁড়িয়ে বাইরের বাতাস খাচ্ছিল। রহিম চাচা আর রহিমা খালা বাগানে কাজ করছে। ও চাচা, দাদাবাবুর বউয়ের তো খুব জ্বর, আমি একটু আদা চা বানিয়ে নিয়ে যাই। হ্যাঁ নিয়ে যাও, মেয়েটার মুখটা একদম ফ্যাকাশে হয়ে গেছে। ঠিক তখন সিয়াম বারান্দায় জোয়ার কাছে এলো। জয়া, তোমার শরীর এখন কেমন? আমি ভালো আছি সিয়াম ভাইয়া, আপনি এখানে কেন এসেছেন? কাল রাতে তুমি কোথায় গিয়েছিলে জয়া? আমি দেখেছি রায়হান ভাইয়া তোমাকে জোর করে বাইরে নিয়ে গিয়েছিল। সেটা আমার আর আমার স্বামীর ব্যক্তিগত ব্যাপার, আপনাকে এসব নিয়ে মাথা ঘামাতে হবে না। জয়া, তুমি ভয় পেও না, আমি তোমাকে এই নরক থেকে উদ্ধার করব। আমি রায়হান ভাইয়ার সব সত্যি সবাইকে জানিয়ে দেব। আপনি চুপ করুন সিয়াম ভাইয়া। রায়ান আমার স্বামী, ওনার নামে আমি একটাও কথা শুনতে চাই না। আর আপনি এরপর থেকে আমার সাথে কথা বলার চেষ্টা করবেন না। ঠিক সেই মুহূর্তে রায়ান এখানে এলো। জোড়া মুখে এই কথাগুলো শুনে রায়ানের বুকটা শান্তিতে ভরে গেল। শুনতে পেয়েছো সিয়াম, আমার বউ কি বলল? এবার ভালো ছেলের মতো নিজের চরকায় তেল দাও। ভাইয়া, তুমি ওকে ভয় দেখিয়ে এসব বলাচ্ছ। আমি জানি ও তোমাকে ভালোবাসে না। ও আমাকে ভালোবাসে কিনা সেটা আমি বুঝে নেব। তুমি এখন আমার বাড়ি থেকে বেরিয়ে যাও। এদিকে সিয়াম অপমানিত হয়ে সেখান থেকে চলে গেল। রায়ান পেছন থেকে জোয়াকে জড়িয়ে ধরল। জোয়া আজ রায়ানকে বাধা দিল না। আজ তুমি আমাকে অনেক বড় একটা শান্তি দিয়েছো জোয়া, আমি খুব খুশি হয়েছি। আমাকে ছাড়ো রায়ান, কেউ দেখে ফেলবে। কেউ দেখবে না। আজ রাতে তোমাকে আমি কোথাও যেতে দেব না। রায়ান জোয়াকে কোলে তুলে নিয়ে বিছানায় শুয়ে দিল। জোয়া আজ আর বাধা দিল না। সে রায়ানের ভালোবাসায় নিজেকে বিলিয়ে দিতে প্রস্তুত। রায়ান জোয়ার ঠোঁটের প্রতি দিয়ে গেল। জোয়ার পুরো শরীর কেঁপে উঠল। রায়ানের হাতের স্পর্শে জোয়ার সব কষ্ট দূর হয়ে গেল। জোয়া বুঝতে পারল নীল শুধু একটা মোহ ছিল, কিন্তু রায়ান তার জীবনের আসল সত্যি। রায়ান জোয়ার শাড়ির আঁচল সরিয়ে তার গলার কাছে মুখ ডুবিয়ে দিল। জোয়া রায়ানের চুলে হাত বুলিয়ে দিচ্ছে। ঘরে নীল আলোতে তাদের দুজনের ভালোবাসা এক নতুন রূপ পেল।
রায়ানের উষ্ণ পরশে জোয়ার শরীর থেকে যেন সব জ্বর উধাও হয়ে গেল। রায়ান, তুমি আমাকে কখনো ছেড়ে যাবে না তো? আমি মরে গেলেও তোমাকে ছেড়ে যাব না পিচ্চি বউ, তুমি শুধু আমার। রাতের অন্ধকার ভেদ করে রায়ান আর জোয়ার ভালোবাসার গভীরতা বাড়তে লাগলো। একদিকে জোয়ার মনে নীলের জন্য কিছুটা অভিমান কাজ করছে, অন্যদিকে রায়ানের প্রতি তার নতুন করে ভালোবাসার জন্ম নিচ্ছে। রায়ান জানে সে জোয়াকে ঠকাচ্ছে। নীল সেজেই সে জোয়ার মনের এতটা কাছে যেতে পেরেছিল, কিন্তু এই সত্যিটা জানলে জোয়া কি করবে? সে কি রায়ানকে ক্ষমা করতে পারবে? এই ভয়ে রায়ানের বুকের ভেতরটা কেঁপে উঠল, কিন্তু সে এখন এই মুহূর্তটা হারাতে চায় না। সে জোয়ারকে ভালোবাসায় ভরিয়ে দিতে চায়। সকালবেলা ফাহিমের চিৎকারে জোয়ার ঘুম ভাঙল। ভাইয়া দরজা খোল, আমার গেমের আপডেট এসেছে, তোর ওয়াইফাই পাসওয়ার্ড দে। এই ছেলেটা আমাকে শান্তিতে থাকতে দেবে না। আসছি, দাঁড়া। তুমি ওকে বকবে না রায়ান, ও তো ছোট মানুষ। ছোট মানুষ আর নেই, পাজি হয়ে গেছে একটা। তুমি শুয়ে থাকো, আমি দেখছি। জোয়া মুচকি হেসে পাশ ফেলল। তার মনে আজ এক অদ্ভুত প্রশান্তি। কাল রাতে স্মৃতি করে মনে করে সে লজ্জায় লাল হয়ে গেল। রায়ান সত্যিই তাকে অনেক ভালোবাসে, আর নীল তাকে শুধু ধোঁকাই দিয়েছে। জোয়া মনে মনে সিদ্ধান্ত নিল সে আর কখনো নীলের কথা ভাববে না। সে শুধু রায়ানের পিচ্চি বউ হয়ে সারা জীবন কাটিয়ে দিবে। কিন্তু ভাগ্যের নির্মম পরিহাসে জোয়ারের সিদ্ধান্ত কতক্ষণ টিকবে সেটা কেউ জানে না। 6 নম্বর পর্বে অপেক্ষা করছে সবচেয়ে বড় ধামাকা, যা জোয়ার পুরো দুনিয়ায় উল্টে দিবে। তুমি আমার ফোনটা এইভাবে কেড়ে নিলে কেন রায়ান? তাও আমার ফোন। কার সাথে এত চ্যাটিং করা হচ্ছে? সেই সকাল থেকে দেখছি তুমি ফোনের দিকে তাকিয়ে আছো। কারোর সাথে না, নাবিলের সাথে কথা বলছিলাম। তুমি আমার ফোন চেক করতে পারো না? আমি তোমার স্বামী, তোমার সব কিছুর ওপর আমার অধিকার আছে। আমি যদি দেখি তুমি অন্য কোনো ছেলের সাথে যোগাযোগ রাখছো, তাহলে কিন্তু আমি খুব খারাপ কিছু করে বসবো জোয়া। রায়ান জোয়ার ফোনটা টেবিলে ছুঁড়ে মেরে ঘর থেকে বেরিয়ে গেল। জোয়া ভয়ে কেঁপে উঠল। সে তাড়াতাড়ি ফোনটা হাতে নিয়ে দেখলো নীল মেসেজ দিয়েছে। নীল আবার ফিরে এসেছে। জোয়ার বুকটা থপ করে উঠল। আমাকে ক্ষমা করে দাও জোয়া, আমি কাল খুব ভয় পেয়ে গিয়েছিলাম। রায়ান খুব ডেঞ্জারাস মানুষ, ও আমাকে মেরে ফেলার হুমকি দিয়েছিল, তাই আমি পালিয়েছিলাম। তুমি আবার কেন আমাকে মেসেজ দিয়েছো নীল? আমি রায়ানের সাথে ভালো আছি, ও আমাকে ভালোবাসে। তুমি আমার জীবনে আর ফিরে এসো না। তুমি মিথ্যা বলছো রাজকন্যা, আমি জানি তুমি ওখানে সুখে নেই। রায়ান তোমাকে জোর করে আটকে রেখেছে। আমি আজ বিকেল 4টায় পুরনো রেলওয়ে স্টেশনের পেছনের পার্কটায় তোমার জন্য অপেক্ষা করব। তুমি যদি না আসো, আমি ট্রেনের নিচে ঝাঁপ দিয়ে আত্মহত্যা করব। তুমি পাগল হয়ে গেছো নীল, তুমি এমন কিছু করবে না। আমি যেতে পারবো না। আমি আমার সিদ্ধান্ত নিয়ে নিয়েছি জোয়া, আমি তোমার জন্য জীবন দিতেও প্রস্তুত। তুমি না এলে আমার মরা মুখ দেখবে। এদিকে জোয়ার আর কোনো রিপ্লাই দিতে পারল না। তার হাত পা কাঁপছে। সে নীলকে ভালোবাসে না। সে বুঝতে পেরেছে রায়ানই তার জীবনের সব। কিন্তু নীলের এই পাগলামি সে কীভাবে সামলাবে? সে যদি না যায় আর নীল সত্যি সত্যি কিছু করে বসে, তাহলে সেই পাপের ভাগী তো জোয়াকেই হতে হবে। জোয়া সিদ্ধান্ত নিল সে শেষবারের মতো নীলের সাথে দেখা করতে যাবে। তাকে বুঝিয়ে বলবে যে সে রায়ানকে ভালোবাসে। নিচে ড্রয়িং রুমে আজ খুব হইচই। ফাইম আর আয়ান সোফায় বসে চিৎকার করছে। গোল দেখেছিস আয়ান? আমার টিমের স্ট্রাইকার কি দারুণ গোলটা দিল। আমি ড্রিম লিগ সকারের বস। তুই চিটিং করেছিস ফাহিম, প্লেয়ারের পজিশন চেঞ্জ করে তুই আমাকে হারালি। তোরা সারাদিন এই গেম নিয়ে আর চিল্লাচিল্লি করিস না তো, মাথা দড়িয়ে দিবি একেবারে। ফাহিম গিয়ে দেখতো তোর রায়হান ভাই কি করছে। রায়ান ভাইয়া তো অফিসে যাওয়ার জন্য রেডি হচ্ছে আম্মু। আমি দেখলাম ভাইয়া টাই পড়ছে। দাদি, আসাদ চাচা আর কবির আব্বু ডাইনিং টেবিলে বসে চা খাচ্ছেন। আসাদ, জোয়া আর রায়ানের বিয়ের তো অনেক 1 সপ্তাহ হয়ে গেল, ওরা একটু বাইরে থেকে ঘুরে আসুক। জি আম্মা, আমি আয়ানকে বলেছি ও ছুটি নিলেই জোয়াকে নিয়ে কক্সবাজার ঘুরে আসবে। জোয়া মেয়েটা তো বিয়ের পর একদম শান্ত হয়ে গেছে। আগে তো সারাদিন বাড়ি মাথা করে রাখতো। সংসার জীবনে পা দিলে মেয়েরা এমনিতেই শান্ত হয়ে যায় ভাইজান। রায়ান ওকে খুব নজরে নজরে রাখে। ঠিক তখন সিয়াম তার লাগেজ নিয়ে নিচে নেমে এলো। তার মুখটা থমথমে।
কিরে সিয়াম, তুই লাগেজ নিয়ে কোথায় যাচ্ছিস? আমরা তো কাল সকাল যাব। আব্বু, আমার ভার্সিটিতে খুব জরুরি কাজ পড়ে গেছে, আমাকে আজকেই ঢাকা ফিরতে হবে। সে কি কথা, তুই একা একা যাবি? আমাদের সাথে কাল গেলেই তো পারতি। না পপু, আমাকে আজই যেতে হবে। রায়ান সিঁড়ি দিয়ে নামতে নামতে সিএমের কথাগুলো শুনল। তার ঠোঁটের কোণে একটা তাচ্ছিলের হাসি ফুটে উঠল। সে সিয়ামের সামনে গিয়ে দাঁড়ালো। কি ব্যাপার সিয়াম, এত তাড়া কিসের? পালিয়ে যাচ্ছ নাকি? আমি কেমন পালাবো ভাইয়া, আমার কাজ আছে তাই যাচ্ছি। কাজ নাকি ভয়? তুমি ভেবেছিলে আমার পিচ্চি বউয়ের কান ভারী করে ওকে আমার কাছ থেকে দূরে সরিয়ে নেবে, কিন্তু তুমি জানো না রায়ান চৌধুরী নিজের জিনিস সামলাতে খুব ভালো করেই জানে। এবার যাও, আর কোনোদিন এই বাড়িতে পা রাখার কথা চিন্তাও করবে না। এদিকে সিয়াম মাথা নিচু করে বাড়ি থেকে বেরিয়ে গেল। জোয়া উপর থেকে সব দেখছিল। তার মনে হলো রায়ান সত্যিই তাকে সব বিপদ থেকে আগলে রাখে। রায়ান উপরে এসে জোয়ার ঘরে ঢুকল। আমি অফিসে যাচ্ছি, আজ ফিরতে একটু দেরি হতে পারে। তুমি একদম ঘরের বাইরে যাবে না। তুমি এত হুকুম চালাও কেন? আমার একটু বাইরে যেতে ইচ্ছে করতে পারে না? কোথায় যাবে তুমি? কার সাথে যাবে? নাবিলাকে নিয়ে একটু শপিং এ যেতাম। কোনো শপিংয়ে যাওয়ার দরকার নেই, কাল আমি তোমাকে নিয়ে যাব। তুমি আজ বাড়িতেই থাকবে, কথা যেন অমান্য না হয়। এদিকে রায়ান জোয়ার কপালে একটা চুমু খেয়ে বেরিয়ে গেল। জোয়া ঘড়ির দিকে তাকালো। দুপুর 2টা বাজে। 4টায় তাকে স্টেশনে যেতে হবে। সে খুব ভয়ে ভয়ে আলমারি থেকে একটা সাধারণ 3 পিস বের করে পড়ল। কেউ যেন তাকে দেখে সন্দেহ না করে। বিকেল 3টার দিকে বাড়িতে সবাই ঘুমাচ্ছে, শুধু রহিমা খালা রান্নাঘরে কাজ করছেন। জোয়া পা টিপে টিপে রান্নাঘরে পাশ দিয়ে যাওয়ার সময় রহিমা খালা তাকে দেখে ফেললেন। ও জোয়া মা, তুমি এত ভর দুপুরে কোথায় যাচ্ছ গো? খালা, আমি একটু নাবিলার বাসায় যাচ্ছি, ওর শরীরটা ভালো নেই। আম্মুকে বলবেন না প্লিজ, আমি তাড়াতাড়ি চলে আসব। আচ্ছা মা, যাও, সাবধানে যেও, দাদাবাবু জানলে কিন্তু খুব রাগ করবে। জোয়া বাড়ি থেকে বেরিয়ে একটা রিক্সা নিল। পুরনো রেলওয়ে স্টেশনের পেছনে পার্কটা বেশ নির্জন, সেখানে সচরাচর কেউ যায় না। রিক্সা থেকে নেমে জোয়ার বুকটা অজানা আতঙ্কে কেঁপে উঠল। চারিদিকে বড় বড় গাছ আর ঝোপঝাপ। জোয়া ঘড়ি দেখলো, 4টা বাজতে আর 5 মিনিট বাকি। সে পার্কের ভেতরে একটা ভাঙা বেঞ্চের কাছে গিয়ে দাঁড়ালো। নীল, তুমি কোথায় নীল? চারিদিক একদম নিস্তব্ধ, শুধু বাতাসের শো শো শব্দ। জো আবার ডাকলো, কিন্তু কেউ সাড়া দিল না। জো ফোন বের করে নীলকে কল করার চেষ্টা করলো, কিন্তু নম্বর বন্ধ দেখাচ্ছে। জোয়ার ভয় বাড়তে লাগলো। নীল কি সত্যি কোনো বোকা কাজ করে বসলো? হঠাৎ জোয়া দেখলো বেঞ্চের উপর একটা পুরনো খাম পড়ে আছে। সে কাঁপা কাঁপা হাতে খামটা খুললো। ভেতরে একটা চিরকুট। রাজকন্যা, তুমি এসেছো দেখে আমি খুব খুশি হলাম। আমি জানতাম তুমি আমাকে নিরাশ করবে না। বেঞ্চের পেছনের বড় গাছটার কাছে এসো। জয়া চিরকুটটা হাতে পেয়ে পেছনে বড় গাছটার দিকে এগোতে লাগলো। গাছটার আড়ালে যেতে সে দেখলো মাটিতে একটা ফোন পড়ে আছে। জয়া নিচু হয়ে ফোনটা হাতে নিল। ফোনের স্ক্রিন অন করা, সেখানে নীলের মেসেঞ্জারের চ্যাট বক্স খোলা। জোয়ার নিচের আইডির সাথে নীলের সব চ্যাটিং সেখানে স্পষ্ট দেখা যাচ্ছে। এটা তো নীলের ফোন, কিন্তু নীল কোথায়? ঠিক সেই মুহূর্তে জোয়ার পেছন থেকে একটা পরিচিত কণ্ঠস্বর ভেসে এলো। নীল কোথাও নেই জোয়া, নীল ঠিক তোমার হাতের মুঠোয়। জোয়া চমকে পেছনে তাকালো। সে নিজের চোখকে বিশ্বাস করতে পারছে না। রায়ান তার সামনে দাঁড়িয়ে আছে। রায়ানের পরনে অফিসের ফর্মাল পোশাক নয়, একটা কালো রঙের টি শার্ট আর জিন্স। রায়ানের মুখে সেই চিরচেনা গম্ভীর ভাব নেই, বরং এক অদ্ভুত প্রশান্তির হাসি। রায়ান, তুমি এখানে কি করছো? আর এই ফোনটা, এটা তো নীলের ফোন। হ্যাঁ জোয়া, এটা নীলের ফোন, আর নীল নামক মানুষটা তোমার সামনেই দাঁড়িয়ে আছে। তো তুমি কি বলছো রায়ান? আমি বুঝতে পারছি না, নীল কোথায়? নীল বলে কেউ নেই পিচ্ছি বউ, কোনোদিন ছিল না। ওই ফেসবুক আইডিটা, ওই মেসেজগুলো, ওই পাগলামিগুলো সব আমার ছিল। আমি নীল। জোয়ার মাথার উপর যেন আকাশ ভেঙে পড়ল। সে হতবাক হয়ে রায়ানের দিকে তাকিয়ে রইল। তার হাত থেকে ফোনটা পড়ে গেল। তুমি মিথ্যা বলছো রায়ান, তুমি নীল হতে পারো না। নীল আমার সাথে কত সুন্দর করে কথা বলতো, আর তুমি তো সারা দিন আমাকে বকা দিতে। আমাকে মিথ্যা বলতে বাধ্য করা হয়েছিল জোয়া,
তুমি কি মনে করেছো দাদির সত্যি ওই দিন বুকে ব্যথা উঠেছিল? ওটা একটা নাটক ছিল। আমি দাদিকে আর ডাক্তার ইব্রাহিমকে রিকোয়েস্ট করে ওই নাটক সাজিয়েছিলাম, কারণ আমি জানতাম সরাসরি বিয়ের প্রস্তাব দিলে তুমি আমাকে বুইড়া খাটাস বলে রিজেক্ট করে দিতে। তুমি এত বড় ধোঁকাবাজ রায়ান, তুমি আমাকে এত বড় মিথ্যা বলেছো। হ্যাঁ, আমি ধোঁকাবাজ, কারণ আমি তোমাকে পাগলের মতো ভালোবাসতাম জোয়া। সেই ছোটবেলা থেকে তুমি আমার চোখের সামনে বড় হয়েছো। তোমার ওই চঞ্চলতা, তোমার পাগলামি সব কিছু আমাকে মুগ্ধ করত। কিন্তু তুমি আমাকে সবসময় জমের মতো ভয় পেতে। আমি কাছে এলে তুমি গুটিয়ে যেতে, তাই আমি নীল সেজে তোমার মনের কাছাকাছি যাওয়ার চেষ্টা করেছিলাম। জয় তুই যে দুই চোখে অঝরে পানি পড়তে লাগলো। সে বুঝতে পারছে না সে রাগ করবে নাকি কাঁদবে। তুমি কাল রাতে আমাকে নদীর পাড়ে নিয়ে গিয়েছিলে, আর নীল আমাকে মেসেজ দিয়েছিল যে সে পালিয়ে যাচ্ছে। ওটাও তুমি ছিলে? হ্যাঁ, আমি ছিলাম। আমি দেখতে চেয়েছিলাম তুমি নীলের ওই কাপুরুষতার পর কার কাছে আশ্রয় নাও, আর তুমি আমার বুকেই মাথা রেখে কেঁদেছিলে জোয়া। তখন আমি বুঝতে পেরেছিলাম তুমি আমাকে ভালোবাসতে শুরু করেছো। তুমি একটা সাইকো রায়ান, তুমি আমার অনুভূতি নিয়ে খেলেছো। আমি তোমাকে ঘেন্না করি। ঘেন্না করো না জোয়া, আমি যা করেছি সব তোমাকে পাওয়ার জন্য করেছি। আমি জানি আমার পদ্ধতিটা ভুল ছিল, কিন্তু আমার ভালোবাসাটা একদম সত্যি। তুমি কি বুঝতে পারো না আমি তোমাকে ছাড়া এক মুহূর্ত বাঁচতে পারবো না? রায়ান জোয়ার খুব কাছে এসে তার দুই হাত নিজের হাতের মুখে নিল। নীল তোমাকে যে কথাগুলো বলতো সেগুলো রায়ানেরই মনের কথা ছিল জোয়া। আমি মুখে আমার অনুভূতি প্রকাশ করতে পারতাম না, তাই মেসেজে লিখতাম। তুমি যখন আমাকে খাটাস বলতে, রাক্ষস বলতে, তখন আমার কষ্ট হতো না, বরং হাসি পেত। তুমি আমাকে ভয় দেখিয়েছো রায়ান। আমি ভেবেছিলাম নীল সত্যি সত্যি আত্মহত্যা করবে। আমি তোমাকে ভয় দেখাতে চাইনি পিচ্চি বউ। আমি শুধু তোমাকে শেষবারের মতো এখানে আনতে চেয়েছিলাম, যাতে আমি তোমাকে সব সত্যিটা নিজের মুখে বলতে পারি। আমি আর এই লুকোচুরি খেলা খেলতে পারছিলাম না। এদিকে জোয়া রায়ানের চোখের দিকে তাকালো। সে চোখে আর কোনো কাঠিন্য নেই, কিন্তু গভীর ভালোবাসা আর আকুতি। জয়া বুঝতে পারলো রায়ান তাকে কতটা ভালোবাসে। এই মানুষটা থেকে পাওয়ার জন্য নিজের পরিবারের সাথে নাটক করেছে, দিনের পর দিন ফেক আইডি চালিয়ে তার মনের কথা শুনেছে, আবার সামনে থেকে রাগে স্বামীর অভিনয় করেছে। এত কিছু শুধু তাকে ভালোবাসে বলে। জয়া নিজের মনের ভেতরে সব অভিমান ছেড়ে ফেলল। সে সজোরে রায়ানের বুকে ঘুষে মারতে শুরু। তুমি খুব খারাপ রায়ান, খুব খুব খারাপ। তুমি আমাকে এত কাঁদিয়েছো কেন? আমি তোমাকে কত ভয় পেতাম জানো? আর কোনোদিন ভয় পেতে হবে না পিচ্চি বউ। আমি কথা দিচ্ছি, আমি আর কখনো তোমার সাথে রাগ করব না। রায়ান জোয়াকে শক্ত করে নিজের বুকের সাথে জড়িয়ে ধরল। জোয়া রায়ানকে জড়িয়ে ধরে বাচ্চাদের মতো কাঁদতে লাগলো। তুমি যদি নীল হও তাহলে আমাকে রাজকন্যা বলে ডাকো। আমার রাজকন্যা, আমার পিচ্চি বউ, আমার সবটুকু জুড়ে শুধু তুমি আছো। জোয়া রায়ানের বুকে মুখ লুকে মুচকি হাসল। তার জীবনের সব থেকে বড় রহস্যের আজ সমাধান হলো। তার রাগে চাচাতো ভাই আর তার স্বপ্নের নীল যে একই মানুষ, এটা ভেবে তার খুব অবাক লাগছে। রায়ান, তুমি যারা আপুর সাথে এত কথা বলতে কেন? ওটাও কি আমাকে জেলাস করার জন্য ছিল? হ্যাঁ পিচ্চি বউ, আমি যারাকে সব খুলে বলেছিলাম। যারা ইচ্ছে করেই তোমার সামনে আমার সাথে বেশি ক্লোজ হতো, যাতে তুমি রেগে যাও। আর তোমার সেই রাগী মুখটা দেখতে আমার দারুণ লাগতো। তুমি আস্ত একটা শয়তান রায়ান চৌধুরী। বাড়ি চলো, আজ আম্মুকে সব বলে দেব। আম্মুকে বলার দরকার নেই, চলো আমরা এখান থেকে সোজা কক্সবাজার চলে যাই। আব্বু তো পারমিশন দিয়েই দিয়েছে। পাগল হয়েছো? আমার কোনো জামা কাপড় নেই সাথে। জামা কাপড় আমি ম্যানেজ করে নিব, তুমি শুধু আমার হাতটা শক্ত করে ধরে রাখো। রায়ান আর জোয়া হাত ধরাধরি করে পার্স থেকে বেরিয়ে গেল। তাদের চোখে মুখে এক নতুন জীবনের আনন্দ। রায়ান তার বাইকটা রাস্তার একপাশে পার্ক করে রেখেছিল। সে জোয়াকে বাইকের পেছনে বসালো। রায়ান, একটা কথা বলবে? তুমি তো আমার সব মেসেজ পড়তে। আমি যখন তোমাকে বকা দিতাম তখন তোমার কেমন লাগতো? খুব ভালো লাগতো। আমি মনে মনে ভাবতাম
বাসায় গিয়ে এই বকার প্রতিশোধ নেব। আর নিতামতো অসভ্য লোক। জোয়া রায়ানের পিঠে মাথা রেখে তার 2 হাত দিয়ে রায়ানকে শক্ত করে জড়িয়ে ধরল। রায়ান বাইক স্টার্ট দিল। সন্ধ্যার মিষ্টি বাতাসে তাদের দুজনের ভালোবাসা নতুন গল্প শুরু হলো। চৌধুরী বিলার সবাই হয়তো ভাববে জোয়া রায়হান অনেক স্বাভাবিক স্বামী স্ত্রী, কিন্তু শুধু তারা দুজনই জানবে তাদের এই ভালোবাসার পেছনে লুকিয়ে আছে এক অদ্ভুত টুইস্ট আর পাগলেমি ভরা এক প্রেমের গল্প। নীল নামক সেই অধ্যায়ের আজ চিরতর সমাপ্তি ঘটল, আর শুরু হলো রায়ান আর তার পিচ্চি বউয়ের আসল জীবনের মিষ্টি রোমান্স। প্রিয়